হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। চারিদিকে থই থই করে বৃষ্টি ঝরে পড়ছে। চারিদিকে বিকট আওয়াজে আকাশে সেই ভয়ঙ্কর বজ্রপাতে জমিন সহ আসমানকে যেন কাঁপিয়ে দিচ্ছে। পরিবেশটা একদম ভয়ঙ্কর হয়ে উঠেছে। বৃষ্টির টপ টপ শব্দে চারিদিকটা মুখরিত হয়ে উঠেছে। পানির গতিবেগের কারণে দূরের জিনিস কাছ পর্যন্ত দেখা যায় না। দূরের আওয়াজ কাছের কানে ভেসে আসে না। পানির কারণে শহরের মানুষগুলো আটকে গেছে যে যেখানে। এই বৃষ্টিতে ভিজবে না বলে যে যেখানে পারছে সে সেখানেই লুকিয়ে পড়েছে। থানার আশেপাশের পরিবেশটা যেন থমথমে নীরবতা বিরাজ করেছে। চারিদিকটা যেন এক ভয়ানক রূপে রূপান্তর হয়েছে। অন্যদিকে থানার ভেতরে কেউ একজন নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য অঝোরে দেওয়ালে একের পর এক ঘুষি মেরে চলেছে। ছেলেটির এরকম কর্মকাণ্ডে জেলখানার ভেতরে থাকা সেসব আসামিরা ভয়ে খানিকটা পিছিয়ে আছে। ছেলেটির চোখে মুখে লাল রক্তের আভাস ভেসে উঠেছে। হাত ফেটে হাতের কবজি সহ পুরো হাত থেকে রক্ত চুয়ে চুয়ে গড়িয়ে পড়ছে। ছেলেটির এরকম ভয়ঙ্কর রূপ দেখে থানার ভেতরের কক্ষ নম্বর 11-এর আসামিগুলো ভয়ে জড়সড় হয়ে আছে। আসামি নম্বর 101 ছেলেটি কি যেন ভেবে পাগলের মতো করছে। থানার মধ্যে এত হইচই দেখে জেলা সহ আরো পুলিশ অনেকে সেখানে উপস্থিত হয়। ছেলেটির এরকম পাগলামো দেখে জেলা সহ জেল পুলিশ দ্রুত কয়েদিখানার দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ছেলেটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ছেলেটি পাগলের মতো দেওয়ালে ঠুকছে আর লাফাচ্ছে। প্রায় বেশ কয়েকজন পুলিশ সহ জেলার ছেলেটিকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই ছেলেটির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে পরিস্থিতি অন্যরকম দেখে জেলা সহ জেল পুলিশ গুলো মিলে ছেলেটিকে আসামিদের ডান্ডা বেরি পড়ায় এবং রশিতে বেঁধে ফেলে। তবুও ছেলেটিকে আটকাতে পারে না। ছেলেটি যেন পাগল হয়ে উঠেছে। ছেলেটির এরকম মাতলাম দেখে আর কোনো কিছু উপায় না পেয়ে জেলার সাহেব সরাসরি ঘুমের ইনজেকশন পুশ করে, বেশ কয়েকটি, তাও আবার ঘাড়ে। ধীরে ধীরে ছেলেটি যেন ঘুমের দেশে পাড়ি জমাতে থাকে, এলিয়ে দিতে থাকে শরীরটাকে জমিনের সাথে। সারা শরীর থেকে রক্ত পড়ছে ছেলেটির এরকম করুণ অবস্থা দেখে জেলের মধ্যে থাকা বাকি আসামিগুলোও বেশ শোকাহত ভাব প্রকাশ করছে। ছেলেটি আজকে 1 সপ্তাহ হলো এই জেলখানায় আসামি হিসেবে এই কয়েদিখানায় বন্দি আছে। বন্দি অবস্থায় ছেলেটিকে কোনোদিন ঘুমাতে দেখেনি। যখনই তার জ্ঞান ফিরে তখনই দেওয়ালের মধ্যে বেশ কয়েকটি ছবির উপরে প্রচুর ঘৃণা ও রাগ নিয়ে শুধু মারতে থাকে। ছেলেটির এরকম করুণ পরিস্থিতি দেখে জেলার বলে ওঠে, জানি না এই ছেলেটা কী কারণে জেলে এসেছে। 7 দিন ধরে এই ছেলেটিকে দেখছি পাগলের মতো ব্যবহার করছে। জানি না এই জেল থেকে বাইরে গেলে সমাজের মানুষগুলো তারা তাদের ঠিক ঠিক স্থানে থাকতে পারবে কিনা। কথাটা বলে জেলা সাহেব সহ জেল পুলিশ ছেলেটিকে চেয়ারের সাথে রশি দিয়ে এবং ডান্ডা বিড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তাকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে রাখে। রাত 3টা বাজে ছেলেটির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ছেলেটি নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। ছেলেটি সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই নিজের অজান্তেই চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, তার সারা শরীরে রক্তের চিহ্ন। ছেলেটি নিজেকে ছাড়ানোর জন্য ভীষণ চেষ্টা করছে, কিন্তু পারে না। অবশেষে ছেলেটি এক গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে ছাড়বো না। পুরো পৃথিবীকে উলট পালট করে দেব যারা আমার কুলিজাকে মেরেছে। তাদের আসমানের উপর বা জমিনের নিচে থাকলেও এক একটাকে খুঁজে বের করে তাদের ভয়ঙ্কর মৃত্যু দিব। এবং বাংলাদেশ সহ পৃথিবীর আরও অন্যান্য অঞ্চলের অন্যান্য দেশের পত্রিকা টেলিভিশনে একটাই টাইটেল থাকবে, সেটা হলো ভার্সিটির ভদ্র ছেলেটি যখন প্রেমিকার ধর্ষণের প্রতিশোধে শহরের বেপরোয়া মাস্তান। এইসব বলছে আর জোরে জোরে চিৎকার করছে। সাথে সেই বৃষ্টির সাথে অঝরে তার চোখের পানি গড়িয়ে পড়ছে। তার মনের দুঃখের কথাগুলো, তার গগন ফাটানো সেই চিৎকারের আওয়াজ যেন কারোর কানের কাছে পৌঁছায় না। কেননা চারিদিকে অঝোর ধারায় আষাঢ় শ্রাবণে বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দে চারিদিকে থই থই করে মুখরিত হয়ে উঠছে। পাগল ছেলেটি আবার চিৎকার দিয়ে বলে ওঠে, তোদের বলে রাখি, তোরা আমায় আটকে রাখতে পারবি না। ওই কুত্তার বাচ্চাদের এক একটাকে আমি রাস্তার কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দিব। ভালোবেসে নামটা লিখেছিলাম আমি সাজিয়ে আমার বুকের হৃদয় গহীনে
বুক ভিতরে। তাই তো আমার কাছ থেকে কেড়ে নিল তারই নামটি। তোরা যা। তাই তো আমি হয়ে গেলাম শঙ্খ ছাড়া, হয়ে গেলাম নিঃস্ব। প্রতীকের এই দুয়ারে আমি কসম খেয়ে বলছি, ছাড়বো না কাউকে। আমার সখীর খুনের প্রতিশোধ নিবই আমি তাদের কাছ থেকে। ছেলেটি এগুলো বলছে আর পাগলের মতো চিৎকার করছে। পুরো পাগলপাড়া হয়ে গেছে। চেয়ারের সাথে বাঁধা আছে ছেলেটি, গলায় বেরি, হাতে বেরি, পায়ে বেরি। আসামিদের ডান্ডা বেরি দিয়ে আটকে রাখা হয়েছে। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। ছেলেটি এখনো চিৎকার করে চলেছে। ছেলেটির এই চিৎকারে যেন থানাটা পুরো কেঁপে ওঠে। জেলার এবার খুব বিরক্তবোধ প্রকাশ করছে। গত 7 দিন হলো ছেলেটির এরকম চিৎকারে পুরো থানাটাকে মাথায় তুলে ফেলেছে। আচ্ছা, কি এমন হয়েছিল? চলুন তাহলে শুনে আসি যে কে এই ছেলে, আর কেনই বা গল্পের শুরুতে জেলের ভেতরে কেমন ঘটেছিল যার কারণে তাকে গত 7 দিন ধরে এই অন্ধকার জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকতে হয়েছে। হৃদয় এবার অনার্সের 2য় বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। তার মায়ের কষ্ট হবে বলে তার বাবা আর কোনো সন্তান নেয়নি। আর প্রভাবশালী পরিবারের ছেলে হৃদয়ের বাবা একজন কোটিপতি বিজনেসম্যান, সাথে একজন আইনজীবীও বটে। কেননা তার বাবা একজন সেনাবাহিনীর প্রধান আর মা গৃহিণী, সাথে কলেজের প্রধান প্রিন্সিপাল ম্যাডাম। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই হৃদয়ের জীবনে বেশ হাসি খুশি ছিল। অনেক ভদ্র একটি ছেলে। ভার্সিটিতে গুনে গুনে এই একটি মাত্র ছেলে পাওয়া যাবে যার নাম হৃদয়। হৃদয় সবার প্রিয়। হৃদয়কে সবাই ভার্সিটির ভালোবাসে। আজ হৃদয় অনেক খুশি, কেননা তার পছন্দের প্রিয় মানুষটি তার সাথে কথা বলতে রাজি হয়েছে। যার জন্য সে পাগলপাড়া, যার জন্য সে মরিয়া, যার কথা ভেবে তার সন্ধানে ডুবে যায়, যার কথা মনে পড়ে সকালে সূর্য উঠে কেটে যায় সারাক্ষণ। তার কথা ভেবেই মনে মনে ছবি এঁকে নিয়েছে তাই তো সে আজকে ভীষণ খুশি তার ভালোবাসার মানুষটি তার সাথে দেখা করতে চেয়েছে বলে। হৃদয় রেডি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। যখনই বাইরে যেতে যাবে তখনই পেছন থেকে বলে ওঠে, কিরে হৃদয়, এত সকাল সকাল কোথায় বের হলি রে বাবা? খাওয়ার তো খেয়ে যা, না হলে তোর বাবা ভীষণ রেগে যাবে। ওহ আম্মু, এখন খাবার সময় নেই, আমাকে দ্রুত ভার্সিটিতে যেতে হবে। কিন্তু আজকে এত তাড়াতাড়ি ভার্সিটিতে যাবি কেন? ক্লাস তো 10টায়। হবে কি হয়েছে বলতো? তেমন কিছুই হয়নি, তোমাকে বলছিলাম না একটা মেয়ের কথা, আর সেই মেয়েটা না আমার প্রস্তাবে রাজি হয়েছে। আজকে সে আমাকে তার সাথে দেখা করতে বলেছে, তাই দ্রুত যাচ্ছি। দোয়া করিও যাতে আমি তাকে তোমার বৌমা বানাতে পারি। কি বলি? তুই দাঁড়া শয়তান। হৃদয় আর দেরি না করে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। হৃদয় দেখতে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং লুকিং। বেশি লম্বাও না, বেশি খাটাও না, ঠিক মাঝামাঝি মিডিয়াম সাইজের দেখতে হৃদয়ের মুখটা বেশি লম্বাও না এবং গোলও না, ঠিক মাঝামাঝি। ফুল স্পিডে গাড়ি চালিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এখনো তেমন কোনো ছাত্রছাত্রী আসেনি। এসেছে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী, তাদের মধ্যে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো। হৃদয় আসতে না আসতেই বলে ওঠে আকাশ, ওই যে সবাই সেদিকে তাকিয়ে, দেখ আমাদের গল্পের হিরো চলে এসেছে তার হিরোইনের কথায়। আকাশের এরকম কথাতে বেশ খানিকটা লজ্জা পায় হৃদয় গুটি গুটি পায়ে এগিয়ে আসে তাদের কাছে আসতেই আবার আকাশ বলে ওঠে, কিরে মামা, শুধু খালি হাতে এসেছিস নাকি সঙ্গে কোনো কিছু নিয়ে এসেছিস? না মানে গার্লফ্রেন্ডকে প্রপোজ করবি, তাও আবার খালি হাতে? তাছাড়া আমরা তো আমাদের পাওনা ট্রিটটা আদায় করবই, তাই না? তোরা সবাই কি বলিস? আকাশের কথায় সবাই হ্যাঁ সম্মতি জানায়, একটা জোরে হুয়ারি দিয়ে। তারপর হৃদয় আর তানিশাকে এক জায়গায় দাঁড় করায়। তারপর তাদের বন্ধুগুলো তাদের থেকে খানিকটা সরে যায়। হৃদয় ঘোর লাগানোর চোখে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মনের বাসনার গহীন ভুবনের সেই রাজকুমারীর রাজপুরী, সেই তানিশার দিকে। তানিশাও কেমন যেন এক অন্যরকম চাহনিতে চোখে চোখ রেখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে হৃদয়ের দিকে। দুজন দুজনের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে, কেউ কোনো কথা বলে না। আকাশ সিটি বাজাতেই তাদের হুঁশ ফিরে আসে। দুজন বেশ খানিকটা লজ্জা পায়। তখনই তানিশা বলে ওঠে, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি কি যেন বলবেন বলে আমাকে বিরক্ত করছিলেন। আজকে আপনি আমাকে বিরক্ত করার কারণটা শুনে যাব। বলুন, কি বলতে চান আপনি আমাকে? হৃদয় বলতে গিয়েও বলতে পারে না। একদিকে তার জড়তা কাজ করে, অন্যদিকে ভয়।
আরেকদিকে সে কি বলবে কোনো কিছু ভেবে পায় না। হৃদয়ের এরকম অবস্থা দেখে তানিশা মুচকি হেসে বলে ওঠে, কি হলো, আপনি এভাবে ঘামছেন কেন? আমার কিন্তু হাতে তেমন সময় নেই, যা বলার দ্রুত বলুন, আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। হৃদয় আকাশের দিকে তাকায়। আকাশ চোখের ইশারে তাকে অভয় দেয়। হৃদয় এক বুক সাহস নিয়ে হাঁটু মাটিতে রাখে, চোখ বন্ধ করে এক হাত বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, তোমায় কিছু একটা বলবো বলবো বলে আজও বলতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার পাশে ঘুরছি, তোমাকে আড়াল থেকে দেখছি, তোমার কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কাছে গিয়েও কখনো বলতে পারিনি, হয়তোবা বলার সাহস হয়ে ওঠেনি। তবে আজকে আমি তোমায় কিছু একটা বলতে চাচ্ছি। প্রথম যেদিন আমি তোমাকে তোমাদের বাড়িতে দেখেছিলাম সেদিনই তোমাকে ভালো লেগেছিল। তারপর যখন তোমাকে ভার্সিটির গেটে তোমার সাথে ধাক্কা খেলাম, তখন সত্যিই তোমার একদম প্রেমে পড়ে গেছি। জানি না, খেতে, বোঝাতে, উড়তে, ঘুমাতে, যেখানেই যায় না কেন সেখানেই শুধু তোমাকেই মনে পড়ে। এর নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। এর নাম যদি প্রেমিক হয় তাহলে আমি একজন প্রেমিক। তোমার সেই হরিণের মতো কাজল কালো ডাগর ডাগর চোখ ধাঁধানো চোখের মায়ায় ঘন কালো কেশে আবরণ, তোমার চুলের বাহার, ঠোঁটের নিচে মুচকি হাসির সাথে লাজুকলতা, সাদা গোলাপের পাপড়ির মতো তোমার সেই লাল টকটকে দুই ঠোঁট জোড়া, যার মায়ায় আমার চোখ দুটো একেবারেই বাঁধা। তোমায় আমি ভালোবেসে ফেলেছি সারা। কি দেবে তুমি আমার প্রেমের বসন্তের বাসি? তোমায় ছাড়া ভাবতে পারি না আমি কোনো কিছুই এ জীবনে। আর যা পারি না নিজেকে বাধা দিতে তোমায়, যে আমি ভালোবেসে ফেলেছি আমার এই ছোট্ট মন দিয়ে। তুমি হবে কি আমার বৃদ্ধকালে চলার পথে সঙ্গী? হবে কি আমার একাকিত্বের সঙ্গী? সমস্যা নেই, দুঃখের সময় পাশে না থাকলেও সুখের সময় থাকবে কি আমার পাশে? দেবে কি আমাকে সুযোগ তোমার হাতে হাত রেখে শীতের সকালে এক কাপ দুধ ঠোঁট ভিজিয়ে চা খেতে? জানি না তুমি অ্যাকসেপ্ট করবে কি না ভালোবাসা, তবে সত্যি সত্যিই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তানিশা, উইল ইউ ম্যারি মি? কথাগুলো বলে চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকে। অনেক সময় কেটে যায়। হৃদয় মাথা নিচু করে আছে। সে ভাবতে থাকা তার প্রেম প্রস্তাব বুঝি একসেপ্ট করলো না তার মন পাখি। এই বলে যখনই চোখ খুলতে যাবে তখনই হাতে হাত রাখার কারোর স্পর্শে চোখ খুলে হৃদয়। হৃদয়ের সামনে যাকে দেখে তাকে দেখে তো খুশিতে আত্মহরা। যখনই উঠে দাঁড়াতে যাবে তখনই পেছন থেকে শুনতে পাওয়া যায় হাততালির আওয়াজ, সাথে বন্ধুদের হুয়ারি। লজ্জা পেয়ে তানিশা হৃদয়কে জড়িয়ে ধরে। তখনই তানিশা বলে ওঠে, এই কথাটা বলতে বুঝি এত সময় লাগে? জানি না সামনে আমার কি অপেক্ষা করছে। আমিও তোমায় অনেক দিন ধরে ভালোবাসি। ভেবেছিলাম তুমি বলবে, কিন্তু বলতে বলতে যে এতদিন লাগিয়ে দিবে ভাবতে পারিনি। যেহেতু আজকে বলেই ফেললে ভালোবাসো তুমি, আমিও বলি, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। হয়তো আমাদের শরীর দুইটা, কিন্তু আল্লাহ তাআলা হৃদয় তৈরি করেছে একটা। এই হৃদয় আছে যতদিন, তানিশা থাকবে হৃদয়ে ততদিন। আমিও তোমায় ভালোবাসি, ভালোবেসে ফেলেছি, সারাটা জীবন থাকবো তোমার পাশে আমি। কথাটা বলতে দেরি, কিন্তু বন্ধুদের চিৎকার চেঁচামেচি ও হুয়ারি দিতে দেরি হয় না। তাদের কথা শেষ করতে না করতেই বলে ওঠে জুই, আমাদের দলে তাহলে দুজন সদস্যের নতুন জীবনের পথ চলা শুরু হয়েছে। একে অপরের জন্য কিন্তু তারা দুজনেই পারফেক্ট। তাই আজকে আমাদের এই খুশির মুহূর্তে একটা পার্টি হবে। আজকের কলেজে বিকেলে ছুটির পর কিন্তু। ওকে, ঠিক আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার বন্ধু এবং আমার বন্ধুর হবু প্রেমিকা, না মানে হবু বউ, অর্থাৎ আমাদের হবু ভাবি, তাদের দুজনের সম্পর্ক হওয়ার জন্য আজকে একটা ধামাকা পার্টি হবে। তাদের সকলের কর্মকাণ্ডে তানিশা এবং হৃদয় বেশ খানিকটা লজ্জা পাচ্ছে। তানিশা আর চোখে তাকায় হৃদয়ের দিকে, হৃদয় তাকায় তানিশার দিকে। চলুন এই তানিশাকে তা জেনে নিই। তানিশা হলো আমাদের আজকের গল্পের নায়িকা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা প্রভাবশালী বিজনেসম্যান, সাথে বিভিন্ন সেবা কর্মস্থানের একজন সদস্য বটে। হৃদয় ভার্সিটির সবচেয়ে ভদ্র ছেলে এবং ভার্সিটির টপার, সাথে তানিশা টপার। এবং তানিশা মেয়েটি সত্যি অনেক লাজুকলতা এবং স্মার্ট লুক, কথা বলার স্টাইল, হাঁটা চলা যা পাগল করে তুলেছে হৃদয়কে। বন্ধুরা আর কোনো কথা না বলে হৃদয়ের তানিশাকে ছেড়ে দিয়ে চলে যায়। তানিশা হৃদয় আড্ডা দিতে থাকে। হৃদয় বলে ওঠে, জানো তানিশা,
আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আসার সময় মাকে বলে এসেছি যে তোমার বৌমাকে দেখতে যাচ্ছি। জানি না বাড়িতে আজকে কি অপেক্ষা করছে আমার। মানেটা কি? তুমি এসব কি বলছো? তোমার আম্মু মানে আমার হবু শাশুড়িকে আমার কথা বলে এসেছো? শুধু বলে আসেনি, বরং আজকে তোমাকে নিয়ে গিয়ে আমার মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। কিন্তু আন্টি যদি আমাকে পছন্দ না হয়, আন্টি যদি তোমাকে আমার জন্য পছন্দ না করে, আমার তো এখন ভীষণ ভয় করছে। আমি যাব না। এই হৃদয় যেটা পছন্দ করে সেটা হৃদয়ে বাবা মার পছন্দ না হয়ে যাবে কোথায়? হৃদয়ের পছন্দ মানে হৃদয়ের বাবা মার পছন্দ। বুঝেছ মাই ডিয়ার সুইট বেবি তানিশা? তাই তাহলে আমিও আমার বাবা মায়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আর হ্যাঁ, যদি পরিবার থেকে মেনে নেয় তাহলে কিন্তু আর দেরি করব না, সরাসরি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে তোমার ঘর দখল করব। তাই নাকি? শুধু আমার ঘরে দখল করবে, নাকি আমার মনের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসার সেই ফুল দিয়ে সাজানো মনের ঘরটাও দখল করবে? শুধু তোমার ঘর কেন, তোমার মন, তোমার শরীর, তোমার সব কিছুই আমি আমার করে নেব। কথাটা শেষ করার আগেই কোনো কিছু স্পর্শে তানিশা বেশ খানিকটা শিহরিত হয়ে ওঠে। হঠাৎ এমন হতে কেমন যেন শরীরে এক অন্যরকম অনুভূতি কাজ করে তার। হঠাৎ এমন হাতে তানিশা খানিকটা অবাক হয়ে, কেননা হৃদয় তানিশাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আলতো করে তাদের দুটো ঠোঁট 4 ঠোঁটে রূপান্তর করে। এটা সবার চোখ এড়ালেও আকাশ আর জুয়ের এবং তাদের বাকি বন্ধুদের চোখ এড়ায়নি। এটা দেখে সবাই হুয়ারি দিয়ে দৌড়ে আসতে থাকে। দুজনের লজ্জায় পড়ে যায়। দ্রুত দুজন দুজনের কাছ থেকে সরে যায়। জুয়ের আকাশ সে বলে ওঠে, মামা এত সবে শুরু, এখনই এসব জানি না, বিয়ের পর যে কি হবে। ওই আকাশ, বাদর, চুপ কর। বিয়ের পর কেন? বিয়ের আগে হয়ে যেতে পারে, তাই না রে তানিশা? তাদের কথা শুনে বেশ খানিকটা লজ্জা পায় তানিশা। তানিশার কোনো কথা না বলে মুখ লুকায় হৃদয়ের বুকে, বলে ওঠে হালকা হেসে, আচ্ছা চলো, অনেক হয়েছে। ক্লাস করে তোদের সবাইকে নিয়ে আমার বাসায় যাব, মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে পরিচয় করিয়ে দিয়ে আবার ওদের বাসায় যাব ওকে ছাড়তে। যাবি তো? ওকে মামা, ঠিক আছে, চালিয়ে যা। তারপর তারা আর কোনো কথা না বলে চলে যায় ভার্সিটিতে ক্লাসের উদ্দেশ্যে। ক্লাস করছে অন্যদিকে কলেজের গেট দিয়ে বেশ কয়েকটা দামি বাইক মাঠের মধ্যে প্রবেশ করে। ক্যাম্পাসে সেই আম গাছটার নিচে গিয়ে বসে, যেখানে মেয়েরা সবসময় আড্ডা দেয়, একে অপরের সাথে গল্প করে। মেয়েদের ভিড়ে গিয়ে ছেলেটি বসে বলে ওঠে, কিরে, নতুন পাখি কি আজকাল এই ভার্সিটিতে আসে না নাকি? এগুলোকে তো দেখে দেখে চোখগুলোই নষ্ট করে ফেললাম। না আছে সাইজ আর না আছে ওয়াই। ছেলেটি কথাটা বলে হাসতে থাকে। ছেলেটির সাথে থাকা আরো অন্যান্য ছেলেগুলো হেসে ওঠে। মেয়েরা ছেলেটির কথাই সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ছেলেটি প্রতিদিন ভার্সিটিতে এসে মেয়েদের ডিস্টার্ব করে, আবল তাবল বলে, অঙ্গি ভঙ্গি মেয়েদের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। ছেলেটি আর কেউ না, ছেলেটি হচ্ছে এই শহরের মেয়রের ছেলে, নাম সবুজ। লেখাপড়ায় তেমন ভালো না হলেও এই শহরে মেয়র বলে যা ইচ্ছে তাই করে। কথায় আছে না, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঘি ভালো। বাপ মা যেমন হবে ছেলে তেমনই হয়। সবুজ ভার্সিটির মেয়েদের কাউকেই পছন্দ হলে সে মেয়েটিকে নিজের টার্গেট ও নিজের নিশি রাতের ভোগের সামগ্রী বানিয়ে নেয়। মেয়েটি যদি কাউকে কোনো কিছু বলে তাহলে তার পরিবার সহ তাকে মেরে ফেলার হুমকি দেয়। অসহায় মেয়েরা ভয়ে কোনো কিছু বলতে পারে না। কেউ আত্মহত্যা করে, আর কেউ নিজেকে প্রতিষ্ঠিত করার ভয়ে চুপ হয়ে থাকে। ক্লাস করতে করতে বের হয় তানিশা আর হৃদয়। আকাশ, জুই, তানিয়া, সুজন সবে মিলে একসাথে আড্ডা দিতে দিতে যাচ্ছে। হৃদয়ের তানিশা যেদিক দিয়ে যাচ্ছে তার পাশে সবুজ ও তার ছেলেপিলে গুলো আড্ডা দিচ্ছিল। তানিশার হৃদয় তানিশা কথা বলতে বলতে যখনই যাচ্ছিল তখনই হঠাৎ করে তানিশার ওড়নাটা পেছন থেকে কেউ একজন টেনে ধরেন। সবাই সেখানে থমকে যায়। পেছন ঘুরে দেখতে পাই সবুজ নামের সেই বেয়াদব ছেলেটি ওড়না টেনে ধরেছে। এটা দেখে তানিশা বলে ওঠে, এটা কেমন অসভ্যতামি! আমার ওড়না ছাড় বলছি, নাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রাস্তাঘাটে দিনে দুপুরে মেয়েদের ওড়না টানা প্রিন্সিপালের কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেইন করব। তানিশার মুখে এই কথা শুনে সবুজ সহ তার সহপাঠীরা হেসে ওঠে আর অন্যরা ধরে এগিয়ে আসতে থাকে। তারপর ওড়নাটা নিয়ে একে অপরে টানাটানি করতে থাকে, সাথে হাসতে থাকে, চারিদিক দিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে হৃদয় সবকিছু দেখছে। হৃদয়ের প্রচুর রাগ পাচ্ছে। দূরে শান্তশিষ্ট ছেলে বলে এখনো তেমন কোনো কিছুই করছে না।
তানিশা আবার একটা চর দিয়ে বলে ওঠে, তোর সাহস হয় কী করে আমার ওড়না ধরে টানা? তুই জানিস আমি কে? কোথাকার কোন মাস্তান এসেছে আমার ওড়না ধরে টানাটানি করতে? তুই ভার্সিটির মেয়েদের ওড়না ধরে টানিস না? আমি তোর কাপড় খুলে নিব। ভার্সিটিতে নেক্সট টাইম যদি আমার সাথে অসভ্যতামি করেছিস তো। সবুজ এতগুলো ছেলে মেয়ের সামনে থাপ্পড় খেয়ে লজ্জা পেয়ে যায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ভার্সিটির কেউ তাকে কোনো কিছু বলতে পারে না, অথচ কোথাকার কোন মেয়ে এসে কিনা তাকে পরপর কয়েকটা থাপ্পড় দেয়। তাই সে এবার নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, তোর সাহস হয় কি করে সবুজের গায়ে হাত দেওয়ার? তুই জানিস সবুজ ভার্সিটিতে যা ইচ্ছে তাই করতে পারে, কারো কোনো কিছু বলার সাহস হয় না। সেখানে তুই কি না আমার গায়ে হাত দিয়েছিস? এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই ভাবতেও পারবি না। কথাটা বলে সবুজ নামের ছেলেটি যখনই আরেকটা থাপ্পড় দিতে যাবে তানিশাকে, তখনই সবুজের হাতটা ধরে বুকের মাঝ বরাবর সামনে থেকে কেউ একজন লাথি মারে। লাথি খেয়ে তাদের দল নিয়ে প্রায় কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ এমন হতে বেশ ব্যথা পায় সবুজ ও তার দল। সবুজ কোনো মতে উঠে দাঁড়িয়ে দেখতে পাই এই কলেজের শান্ত শিষ্ট ভদ্র নামের গুড স্টুডেন্ট ছেলেটি তার গায়ে হাত দিয়েছে। এটা দেখে বেশ অবাক হয় সবুজ, কেননা সবুজ এতদিন ধরে এই ভার্সিটিতে মাস্তানি করেছে, কোনোদিন হৃদয়কে কারোর সাথে কথা বলতে দেখেনি, অথচ আজকে সরাসরি কিনা তার গায়ে হাত দিয়েছে। এটা দেখে বেশ খানিকটা অবাক হয় সবুজ। সবুজ অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, কিরে ভদ্র নামের গুড স্টুডেন্ট, তুই আমার গায়ে হাত তুললি? আই অ্যাম ভেরি ইমপ্রেস। তুই তো আমার পুরো সারপ্রাইজ করলি। তা ভদ্র স্টুডেন্ট সবুজের গায়ে যে তুই হাত তুললি, তো এই সবুজের পাল্টা থাপ্পড় তুই সামলাতে পারবি তো? কথাটা বলেই যখনই থাপ্পড় দিতে যাবে হৃদয়কে, তখনই হৃদয় সবুজের হাতটা ধরে পেছন দিকে মুছে দেয়। এটা দেখে শুধু সবুজ নয় বরং ভার্সিটিতে উপস্থিত থাকা সকলেই অবাক হয়েছে, কেননা সবুজের অত্যাচারে সবাই অত্যাচারিত। সবুজের এরকম অবস্থা দেখে সবাই হাততালি দেয়। এটা দেখে সবুজ বেশ লজ্জা পায়। সবুজ চিৎকার দিয়ে বলে ওঠে, এই ভদ্র ছেলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনলি। এই সবুজের গায়ে হাত দিয়ে এর পরিণাম কি হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সবুজ তোদেরকে বুঝিয়ে এবং করে দেখাবে। কথাটা বলে সবুজ তার দলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সবাই হাততালি দেয়। কারোর দিকে কোনো কিছু না ভেবে হৃদয় তানিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে ওঠে, তানিশা, তুমি ঠিক আছো তো? ও যখন তোমার গায়ে হাত দেয় তখন তোমার কোনো ব্যথা লাগেনি তো? হৃদয় এরকম কেয়ারিং দেখে সবাই অবাক হয়। তানিশা তো হা করে তাকিয়ে আছে। এটুকুতে যেন হৃদয় খুবই আপসেট হয়ে গেছে তানিশাকে নিয়ে। তানিশা শান্ত হয়ে বলে ওঠে, তুমি শান্ত হও, আমার তেমন কিছু হয়নি। আর তুমি ওর সাথে ঝামেলা কেন করলে? ও তো ভালো ছেলে না। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, চলো তোমার বাড়িতে যাব। ওকে, চলো, ঠিক আছে। কথাটা বলে সবাই বেরিয়ে পড়ে গাড়ি করে হৃদয়ের বাড়ির উদ্দেশ্যে। হৃদয় বাড়ি যেতে যেতে বাড়িতে ফোন করে বলে দেয় যে তাদের বন্ধুগুলোকে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। হৃদয়ের মা হৃদয়ের মুখে এই কথা শুনে দ্রুত সকলের জন্য স্পেশাল গরম মশলা দিয়ে খাবার তৈরি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হৃদয়রা তাদের বাড়িতে পৌঁছে যায়। হৃদয় বাড়ি থেকে নামতেই তানিশের হাতটা ধরে আর বাড়ির ভিতরে গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় লাইলি বেগম। লাইলি বেগম দরজা খুলে দিয়ে দেখতে পায় তার ছেলে একজনের হাত ধরে আছে। লাইলি বেগম বুঝে যায় মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে তার পছন্দের সেই মেয়েটি। লাইলি বেগম বলে ওঠে, আরে না, এসো এসো, ভিতরে এসো। এই তোরাও সবাই ভিতরে আয়। তানিশের হাত ধরে ভেতরে নিয়ে যায় লাইলি বেগম, তারপর সোফায় বসিয়ে দেয়। সবাইকে বসতে বলে লাইলি বেগম। তারপর লাইলি বেগম বলে ওঠে, তোরা সবাই বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে লাইলি বেগম খাবার আনতে চলে যায় সবার জন্য। সবাই একসাথে বসেছে। হৃদয় আর তানিশা একে অপরের পাশে বসেছে। কিছুক্ষণের মধ্যেই লাইলি বেগম খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে টেবিলের উপরে রাখে, তারপর সবাইকে খেতে দেয়। খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে। তারপর লাইলি বেগম তাদের সাথে আড্ডা দিতে বসে পড়ে। একসময় লাইলি বেগম বলে ওঠে, কি রে বাবা, এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না। এ কি তোদের নতুন বন্ধু? তোর বাকি সব বন্ধুদেরকে তো আমি ভালোই করে চিনি। মায়ের মুখে এরকম কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে কি বলবে ভেবে পায় না হৃদয়। অবশেষে আকাশ হৃদয়কে অভয় দেয় বলার জন্য। হৃদয় আর আমতা আমতা না করে সরাসরি বলে ওঠে, মানে না, মানে মা, ও হচ্ছে ওই যে তোমাকে যার কথা বলেছিলাম।
ছেলের এরকম অবস্থা দেখে লাইলি বেগম বুঝে যায় যে মেয়েটি তার হবু বৌমা। লাইলি বেগম ছেলের এরকম আমতা আমতা দেখে এবার বলে ওঠে, ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি যে মেয়েটি কে। দেখ বাবা, তোর পছন্দ মানে আমাদেরও পছন্দ, আর মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। তুই চাইলে কিন্তু আমরা খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করতে পারি, কারণ মেয়েকে আমার খুব পছন্দ হয়ে গেছে, আর মেয়েকে আমি আমার ঘরের লক্ষ্মী করতে চাই। মায়ের মুখে এই কথা শুনে খুশিতে আত্মহারা। খুশিতে সবাই হেসে ওঠে, সবাই খুশি। তাদের এই সম্পর্কে তানিশা লাইলি বেগমকে সালাম করে এবং দোয়া নেই তাদের সম্পর্কের জন্য। লাইলি বেগম বলে ওঠে, খিরে মা, তুই কি চাস আমার ছেলেটাকে বিয়ে করতে? যদি তুই সম্বন্ধ দিস তাহলে আমি তোর বাড়িতে গিয়ে তোর বাবা মাকে সাথে কথা বলতে পারি। কিন্তু মা, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? তুই চুপ কর, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে আম্মু, আপনি যদি চান তাহলে আমার বাড়িতে কথা বলতে পারেন। ওকে, ঠিক আছে মা, তোরা তাহলে এখন যা, আমি ওর মায়ের সাথে কাল বা পরশু কথা বলবো। আর হ্যাঁ, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। তারপর সবাই বেরিয়ে যায়। রাস্তায় এসে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হৃদয় তানিশাকে নিয়ে রওনা দেয় তানিশাদের বাড়ির উদ্দেশ্যে। খানিক কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। তারপর তানিশার বাড়িতে গিয়ে তানিশার বাবা মায়ের সাথে পরিচিত হয় হৃদয়। পরিচয় পর্ব সেরে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের সাথে বাড়ির উদ্দেশ্যে ব্যাক করে হৃদয়। অন্যদিকে ভার্সিটিতে অপমানিত হওয়ার কারণে সবুজ নামে সেই ছেলেটি রাতের আধারে নাইট ক্লাবে বসে একের পর এক মদ খেয়ে যাচ্ছে নিজের অশান্ত মনটাকে শান্ত করার কারণে। সবুজ নামের ছেলেটি ভীষণ মাতাল হয়ে উঠেছে, সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। কেননা এই প্রথম সে ভার্সিটিতে অপমান হয়েছে। এই অপমানের প্রতিশোধ যে করেই হোক নেবে। প্রয়োজনে সে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, তবুও তাদের কাছ থেকে এই অপমানের প্রতিশোধ তুলবে সে। সবুজ চিৎকার দিয়ে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চাগুলোর সাহস হয় কি করে এই সবুজের গায়ে হাত দেওয়ার? নাম আমার সবুজ। তাদের রক্তকে শরীর থেকে আলাদা করে দিয়ে তাদের রক্তকে করে দেব সবুজ। সবুজের এরকম চিৎকার চেঁচামেচি ও হাঙ্গামাতে বেশ ঘাবড়ে যায় কেউ কেউ, ক্লাব থেকে বেরিয়ে যায়, আর কেউ কেউ তাদের দূর থেকে কি হয়েছে বোঝার চেষ্টা করে। সবুজ একটা মদের বোতল ছুঁড়ে মারে, অন্যদিকে রাগের মাথায়। অন্যদিকে মারার কারণে একজনের মাথায় গিয়ে বোতলটা ফেটে মাথায় কাজ ঢুকে যায়। সাথে সাথে ছেলেটি সেখানে চিৎকার দেয়। তার এই চিৎকারে ঘাবড়ে যায় সকলে, যে যেখান থেকে পাচ্ছে ভয়ে পালিয়ে যাচ্ছে। সবুজ অনেক মাতাল থাকার কারণে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়র খবর পেয়ে দ্রুততার সাথে লোককে পাঠিয়ে দেয় নিজের ছেলেকে বাসায় নিয়ে আসার জন্য। সবুজকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিনে সবুজকে বাইরে বের হতে দেখা যায়নি। সবুজ শুধু একটাই কথা ভাবছে, যেটা তার অপমান হয়েছে। অন্যদিকে পারিবারিকভাবে হৃদয় আর তানিশার বিয়ে ঠিক করা হচ্ছে, কেননা হৃদয় আর তানিশা একে অপরকে ছাড়া আর থাকতে পারছে না। তানিশার পরিবারও রাজি, অন্যদিকে হৃদয়ের পরিবারও রাজি। মাসখানেকের মধ্যেই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। বিয়ের খুশিতে আনন্দে আনন্দিত সবাই মিলে। তারা সবাই মিলে অনেক জায়গায় ঘুরতে যায়, আড্ডা দেয়। ভার্সিটিতে পড়াশোনা করে খুব হাসি খুশি তারা, কিন্তু এই হাসি খুশি আর বেশি দিন টিকতে পারলো না। তার আগেই হাসি খুশিটা উড়ে গেল সবুজ নামে সেই আতঙ্কবাদীটার কারণে। আজকে ভার্সিটিতে যাবে বলে তাড়াতাড়ি রেডি হচ্ছে তানিশা। তখনই হৃদয় ফোন করে বলে ওঠে, তুমি রেডি হয়েছো তো তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ো, আমিও বের হব এখনই। আজকে ভার্সিটিতে সবার আগে তুমি আর আমি যাব। আমি আকাশ আর জয়কে বলে দিয়েছি, ওরাও চলে আসছে। হৃদয়ের কথা শুনে এবার তানিশা একটু মুচকি হাসি দিয়ে আলতো কণ্ঠে বলে ওঠে, কেন, আর তর্স হয়েছে না বুঝছি? আমি রেডি আছি, এখনই বেরোবো বলে তুমি দ্রুত বের হও, কারণ ভার্সিটিতে তখন না হলে আমি একাই থাকবো। তুমি দ্রুত চলে আসো, ভার্সিটিতে এসে আমাকে মেসেজ দিবে, আর অবশ্যই আকাশ দুইকে সঙ্গে করে নিয়ে আসবে। কথাটা বলে ফোন কেটে দেয় তানিশা। তারপর তানিশা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হ্যাঁ, ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে হৃদয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। এদিক থেকে আবার আকাশ আর জুই তারও রওনা দিয়েছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। তানিশা প্রায় ভার্সিটির কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিক দিয়ে হৃদয় রওনা দিয়েছে। এদিক দিয়ে আবার আকাশ আর জুইও তারাও রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছে যায় তানিশা। তানিশা গাড়ি থেকে নেমে ভার্সিটির ভিতরে প্রবেশ করে আর ড্রাইভারকে বলে দেয় যেন সে বাড়িতে চলে যায়।
তানিশা এক পা দু পা করে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। ভার্সিটির ভেতরে কেউ নেই, পুরো মাঠ ফাঁকা, শুধু রুমের দরজা খোলা হয়েছে, তাছাড়া কেউ উপস্থিত হয়নি। একা ভার্সিটিতে দেখে খানিকটা ভয় লাগে তার, তবুও ভয়কে জয় করে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন করতে যাবে, তখনই কয়েকটি বাইকের আওয়াজ শুনতে পায়। সেদিকে তাকিয়ে তো গলা শুকিয়ে যায় তানিশার, কেননা সে পেছনে তাকিয়ে দেখে যাদের দেখে তো সে ভয়ে ঘামতে শুরু করেছে, কেননা তারা আর কেউ না, তারা হচ্ছে সবুজ ও তার দল। সবুজ বাইক নিয়ে ভেতরে ঢুকে। সবুজ তো অবাক, কেননা সামনে স্বয়ং সেদিনের এই পরীটা দাঁড়িয়ে আছে। এটা দেখে সবুজ এবার হাসিতে তালি বাজাতে বাজাতে বলে ওঠে, মনের কথা কইমু কারে, দিলের কথা বলবো কারে, সখীরে তোরে পাইছি কাছে, আমার হাত থেকে বাঁচাবে তো রক্ষে, খাঁচার ভেতরে অসীন পাখি ছটপটাতে থাকে, এমন সময় অসীন পাখি তার সর্বশেষে সম্পদটা হারিয়ে ফেলে। সবুজ কথাটা বলে এক পা দু পা করে এগুতে থাকে তানিশার দিকে। এরকম এগিয়ে আসা দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যায় তানিশা। যখনই ফোন করতে যাবে তখনই ফোনটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলে সবুজ। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সবুজ তানিশার হাতটা ধরে টানতে শুরু করে। তখনই তানিশা বলে ওঠে, দেখ, তুই কিন্তু কাজটা ভুল করছিস। আমার দিকে একদম এগিয়ে আসবি না বলে দিলাম। যদি আমার সাথে কোনো অসভ্যতামি করিস, এরপরে আমার সাথে তো খুবই খারাপ হবে। তানিশার মুখে এরকম কথা শুনে সবুজ এবার হাসি দিয়ে বলে ওঠে, কেন, কি করবি? নাকি তোর প্রেমিক ওই ভদ্র ছেলে সেদিনের মতো আমাকে আজকেও মারবে? প্রয়োজনে শুধু তোকে মারবে না, তোকে জুতা পেটাও করবে, আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টাও করবি না। আমার যদি কোনো কিছু হয় না, তাহলে তোকে সে জীবন্ত পুঁতে ফেলবে। তুই চিনিস না কিন্তু হৃদয়কে। আজকেও মারবে? তাহলে আসতে দে তোর প্রেমিককে, তোর সাথেও খেলা জমবে, জমবে তোর প্রেমিকের সাথে, খেলবো দুজন দুজনের সাথে, হেলা হলি, রঙের হলি। কথাটা বলে তানিশার বুকের ওপর থেকে ওড়না ফেলে দেয়। তারপর জোরপূর্বক ভাবে তানিশাকে কোলে তুলে নেয় সবুজ। তারপর তানিশাকে নিয়ে একটা রুমের উদ্দেশ্যে রওনা দেয়। তানিশা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, হাত পা ছাড়াচ্ছে, কিন্তু পেরে উঠছে না। এক পর্যায়ে সবুজের বুকে কামড় দেয়, তবুও সে ছাড়ে না। রুমের ভিতরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় সবুজ। তারপর এক পা দু পা করে এগিয়ে যায়। হঠাৎ করে ফুলের ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার উপর উঠে পড়ে সবুজ আর বলে ওঠে সবুজ, আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমিও দেখতে চাই। সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলিস না, আজকে তোর এমন অবস্থা করব যে তুই নিজের অবস্থা নিজে দেখে আত্মহত্যা করবি। এই বলে সবুজ তানিশার দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে তানিশাকে চেপে ধরে। তানিশা নড়াচড়া করতে পারে না। সবুজ ধীরে ধীরে তাকে চেপে ধরে এক এক করে তার শরীর থেকে সবকিছু খুলে ফেলতে শুরু করে। তানিশা তার সাথে পেরে ওঠে না। তানিশা নিজেকে ছাড়ানোর জন্য হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে চেষ্টা করে, আবার দাঁত দিয়ে না পারলে কোমর দিয়ে চেষ্টা করে। অনেকভাবে চেষ্টা করে তবুও নিজেকে ছাড়াতে পারে না সে। এক পর্যায়ে সবুজ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তানিশার উপর। এক পর্যায়ে তানিশা তার সবকিছু হারিয়ে ফেলে সবুজ তাকে রাস্তার কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। সেখানেই পড়ে থাকে তানিশা। তারপর সবুজ ওই অবস্থায় রেখে চলে যায় তানিশাকে। অতঃপর সবুজ সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, কোথায় আসে না ওস্তাদের মা শেষ রাতে, তোকে সেই শেষ রাতের মারটাই দিলাম। এখন না পারবি কাউকে মুখ দেখাতে, আর না পারবি তোর এই ভদ্র ছেলের কাছে ফিরতে। পরে থাক এখানে এইভাবে। এই বলে চলে যায় সবুজ। ও তার দলবল গাড়ি নিয়ে কলেজের গেট দিয়ে বের হওয়ার সময় দেখা হয় আকাশের জুঁইয়ের সাথে তাদের। আকাশের জুঁই তাদেরকে এভাবে বেরিয়ে যেতে দেখে বেশ খানিকটা তাদের সন্দেহ হয়, কেননা সবুজের শরীরে কাপড় চোপড়, চুলগুলো, পোশাক আশাক কেমন যেন এলোমেলো ছিল, সাথে শরীরে লিপস্টিকের দাগ। এটা দেখে তাদের সন্দেহ হয়। তাই সে দ্রুত ফোন করে হৃদয়ের নাম্বারে, আর জুঁই ফোন করে তানিশার নম্বরে। আকাশ ফোন করাতে দ্রুত ফোন রিসিভ করে হৃদয়। ফোন রিসিভ করতেই বলে ওঠে আকাশ, কিরে হৃদয়, তুই কোথায়? ভার্সিটি থেকে দেখলাম সবুজ ও তার দলবল হাসতে হাসতে বেরিয়ে গেল। মানে তুই কি বলছিস? আরে ভার্সিটিতে তো তানিশা অনেক আগেই পৌঁছে গেছে। রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ওটা ঠিক করতে আমার দেরি হয়ে গেল, না হলে আমিও এতক্ষণে পৌঁছে যেতাম। তোরা দ্রুত দেখ, তানিশাকে ফোন কর, ওর কিছু হয়নি তো আবার? কি বলিস? তানিশা এখানে পৌঁছে গেছে, তার মানে? তুই রাখ, আমি দেখছি, দ্রুত আয়। ওকে। ফোন কেটে দেওয়ার সাথে সাথে এদিকে আবার জুই ফোন করেছিল তানিশার নাম্বারে।
তানিশা ফোন তুলছে না, ফোনটা বেজেই চলেছে। তানিশার অবস্থা বেহাল, সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। তানিশা ফোন রিসিভ করার শক্তিটুকু পাচ্ছে না। কোনো মতে তানিশা ফোনটা রিসিভ করতেই আস্তে বলে ওঠে, হ্যালো তানিশা, তুই কোথায়? কে রে, তুই কোথায় আছিস? কথা কেন বলছিস না? তানিশা কোনো কথা বলতে পারে না, শুধু গুনগুন শব্দ শোনা যাচ্ছে। জুই আবার বলে ওঠে, কি রে তানিশা, তোর কি হলো? বল, কিছু বলছিস না কেন? তানিশা এবার অনেক কষ্টে বলে ওঠে, জয়, আমাকে তোরা বাঁচা, আমি আমাদের রুমের ভেতরে আছি, ক্লাসের। দ্রুত কলটা কেটে দেয় জুই। তানিশার গলার এরকম ভাব দেখে জুই দৌড়াতে থাকে। জুয়ের এরকম দৌড়ানি দেখে তার সাথে সাথে আকাশও দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে তাদের ক্লাসে এসে দেখতে পায়, আর যা দেখে তাতে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় তারা দুজন। কেননা নিথর ও নগ্ন অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে তানিশা। এটা দেখে দ্রুত কাপড় দিয়ে ঢেকে ফেলে জুই তানিশাকে। তানিশা কাঁদতে থাকে। আকাশ দ্রুত ফোন করে হৃদয়ের নম্বরে, কিন্তু হৃদয় ফোন রিসিভ করছে না। এদিকে ভার্সিটির ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। তানিশা কথা বলতে পারে না, তবুও তানিশা বলে ওঠে, আমাকে ওরা অনেক অত্যাচার করেছে, সবুজ ও তার দলবল। আমি আর বাঁচবো না রে। তোরা আমার পাগলটাকে দেখে রাখিস, শেষ দেখাটা আর তার সাথে আর আমার হলো না। দেখ, তোর তোর আমরা কোনো কিছুই হতে দেব না। আর কিছুক্ষণের মধ্যে হৃদয় চলে আসবে, আমরা তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তুই একটু সহ্য কর প্লিজ দোস্ত, তোর চোখটা একটু খোলা রাখ। হ্যাঁ তানিশা, তুই তোর চোখ খুলে রাখ, আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়ির বাইরে পার্কিং করা আছে, তোকে বাঁচাতেই হবে আমাদের জন্য। না রে ভাই, আমার সময় তো এটুকুই ছিল। তোরা আমার পাগলটাকে দেখে রাখিস। আমি বেঁচে থাকলেও এই সমাজের মুখ দেখাতে পারবো না। এই সমাজের মানুষগুলো আমাকে বেঁচে থেকেও মৃত বানিয়ে দেবে। তার থেকে মৃত্যু সাথ গ্রহণ করা অনেক ভালো। আমার পাগলটাকে বলে দিস যে আমার এই অবস্থার জন্য কে দায়। আর হ্যাঁ, ওকে বলে দিস যেন আমার শেষ ইচ্ছা পূরণ করে। আর শেষ ইচ্ছাটা হচ্ছে ওকে কোনো ভালো মেয়ের সাথে বিয়ে দিবি, যাতে তাকে সারা জীবন সুখী রাখে। আমি ওকে সুখী দেখতে চাই। কথাটা পুরো শেষ করতে পারেনি তানিশা। তার আগে শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, শরীরটা পুরো ছেড়ে দেয় তানিশা জুয়ের উপরে। হঠাৎ করে এমন হওয়াতে জুই এক চিৎকার দেয়, সাথে আকাশ। তাদের এই চিৎকারে আশেপাশে থাকা সব ছাত্রছাত্রীরা হুড়মুড়িয়ে আসে ক্লাসরুমে, কেননা ততক্ষণে বেশ কিছু ছাত্রছাত্রী ভার্সিটিতে এসেছিল। তানিশাকে ধরে কাঁদতে থাকে জুই আর আকাশ। কেউ কোনো কিছু বুঝতে পারে না। পুরো রুমটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে পুরো ভার্সিটিতে। ভার্সিটিটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে হৃদয় ভার্সিটিতে প্রবেশ করবে। হৃদয়ের এত গ্যাঞ্জাম দেখে সেদিকে ভিড় ঠেলে ভিতরে ঢুকে তো কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেননা ফ্লোরে শুয়ে থাকা মেয়েটিকে দেখে এক চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায় হৃদয়। হৃদয় এরকম অবস্থা দেখে সবাই মিলে হৃদয়কে তুলে শুয়ে দেয় ক্লাসরুমের বেঞ্চে। তারপর চোখে পানি ছিটাতে থাকে। তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে আকাশ দ্রুত দৌড়ে যায় তানিশার শুয়ে থাকা লাশের কাছে। কান্নামাখা চোখ নিয়ে বসে পড়ে তার লাশের কাছে, আর মুখে হাত বোলাতে বোলাতে এক অদ্ভুত হৃদয় মাখা চাহনিতে তাকিয়ে বলে ওঠে হৃদয়, তানিশা, এই তানিশা, তুমি চোখ খোলো। ঘুমিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কি রে, কথা বলছে না কেন? ওর কি হয়েছে? হৃদয় কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলে ওঠে। হৃদয়ের এরকম অবস্থা দেখে ভার্সিটির ছেলে মেয়ে সহ শিক্ষকরা পর্যন্ত চোখের নোনা পানি ঝরাচ্ছে। কেননা তারা সবাই জানে যে আর কয়েকদিন পরে তানিশা হৃদয়ের পারিবারিকভাবে বিয়ে হতো। বিয়ের আগেই অঘটন। হৃদয় আবার বলে ওঠে, এই আকাশ আর জুই, কি ওর কি হয়েছে বল? আজকে তো আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাহলে এরকম অবস্থা কি করে হলো? কি রে, তোরা বলছিস না কেন? কি হয়েছে? হৃদয় কেঁদে চলেছে। কেঁদে কেঁদে একাকার অবস্থা। খবর পেয়ে হৃদয়ের মা বাবা সাথে তানিশার মা বাবাও ভার্সিটিতে এসেছে। কান্নার রোল পড়ে গেছে ভার্সিটির মাঠে দুই পরিবারের। হৃদয় কাঁদতে কাঁদতে নিজের শরীরের অবস্থা বেহাল করে ফেলেছে, যেন সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। ভদ্র ছেলেটি যেন আজকে পুরো অভদ্র হয়ে উঠেছে। এক অন্যরকম প্রতিচ্ছবি যেন তার ভেতরে কাজ করছে। হৃদয়ের এরকম অবস্থা এবার আকাশ আর জুই বলে ওঠে, দেখ ভাই, নিজেকে সামলা। তানিশা তার মৃত্যুর আগে আমাদের বলে গিয়েছে তার মৃত্যুর কারণ। আমি ছেলে হয়ে সেগুলো বলতে পারছি না, তবে এগুলো বলতে পারি তোকে যে তানিশাকে খুব নৃশংস ও অত্যাচার দিয়ে মারা হয়েছে। আর
এসবের পিছনে সেদিন ওই যে সবুজকে তোরা মেরেছিলি, সবুজ আজকে তানিশার এই অবস্থা করেছে। সেদিন সেই প্রতিশোধ নিয়েছে তানিশার কাছ থেকে। এখন তুই একটু চুপ হ, তোকে আমরা সবটা খুলে বলবো। তুই পরে কি খুলে বলবি? কি বলতে চাস তুই? আমি এখনই শুনতে চাই, কি হয়েছে ওর সাথে? কে মেরেছে ওকে? কেনই বা মেরে সবুজ তাকে? ওকে শোন তাহলে, সেদিন তোরা ওকে মারার বদলে আজকে সে নৃশংসভাবে এবং অনেক অত্যাচার করে, সাথে ধর্ষণ করে তানিশাকে অনেক কষ্ট দিয়ে তার উপর অত্যাচার করে। তারপর তাকে এখানে নগ্ন অবস্থায় ফেলে চলে যাচ্ছিল। তখনই আমাদের সাথে আমাদের গেটে দেখা হয়। আমরা সবটা দেখে খুব টেনশনে পড়ে যাই। দ্রুত তাকে কল করি, তারপর তানিশাকে ফোন করি। তানিশা কোনো মতে আমাদের এই ক্লাসে ডাকে। আমরা এখানে এসে যা দেখি তাতে আমরা নিজেরাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে তো সবটাই জানিস, একসাথে সবটা খুলে বলে। সবাই শুনে তো অবাক। সবাই হৃদয়কে বোঝানোর চেষ্টা করছে। হৃদয় পুরো পাগল হয়ে উঠেছে। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে। প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এক পর্যায়ে এসে হুংকার দিয়ে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চাগুলোর এত বড় বুকের পাটা যে ওরা আমার হবু স্ত্রীর গায়ে হাত দিয়েছে। খোদার কসম, এই আকাশ বাতাস জমিন পাহাড় পর্বত সব কিছুকে সাক্ষী রেখে আমি দীপ্ত কণ্ঠে শপথ করলাম, যতক্ষণ না ওই জানোয়ারের বাচ্চাগুলোকে নিজের হাতে জবাই করব, কবর না দিচ্ছি, ততক্ষণ অবধি আমার কলিজার প্রিয় ভালোবাসার মানুষটির লাশ দাফন করা হবে না। এই বলে যখনই পা সামনে বাড়িয়েছে, হৃদয় তখনই পেছন থেকে হাতটা টেনে ধরে লাইলি বেগম আর বলে ওঠে, লাইলি বেগম দেখ বাবা, এখন তোকে কোথাও যেতে হবে না। তুই এখন নিজের মধ্যে ঠিক নেই, এর বিচার আমরা করব। তুই এখন একটু শান্ত হ। এখানে কি শান্ত হব মা? এখানে কি শান্ত হব? এখানে শান্ত হওয়ার কিছুই নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। যতক্ষণ না নিজ হাতে কবর দিতে পারছি ততক্ষণ তানিশা দাফন হবে না। কথাটা বলে যখনই চলে যেতে নিবে, তখনই পেছন থেকে হাতটা টেনে ধরে সামনের দিকে ঘুরিয়ে বেশ কয়েকটা থাপ্পড় দেয় লাইলি বেগম হৃদয়ের গালে। হৃদয় তাল সামলাতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। লাইলি বেগম জানে তার ছেলের সম্বন্ধে সে যতটাই ভদ্র ততটাই রাগী। সে যখন নিজের মুখে বলেছে আর শপথ করেছে, তখন সে নিশ্চয়ই তাদের কাউকে ছাড়বে না। তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য তার গায়ে হাত তুলে আর হৃদয় মানসিকভাবে ভেঙে পড়ার কারণে অল্পতেই জ্ঞান হারিয়ে ফেলে। লাইলি বেগম বলে ওঠে, দ্রুত ওকে হাসপাতালে ভর্তি করে দে, আর আমার বৌমাকে কাফনের ব্যবস্থা কর। কেননা আমার পাগল ছেলে যদি একবার উঠে যায় তাহলে পৃথিবীটা উলট পালট করে দিবে। কিন্তু আন্টি, এটা কি করে সম্ভব? ওকে একবার সে চেহারাটা দেখাবো না? আমি যেটা বলছি আগে সেটা করো। বেই, আপনারা কিছু মনে করবেন না। লাইলি বেগমের কথা মতো দ্রুত কাজ করা শুরু হয়। তানিশাকে গোসল করিয়ে রেডি করা হয়। অন্যদিকে সেন্সলেস হয়ে পড়ে আছে হসপিটালে হৃদয়। ধীরে ধীরে এদিকে দাফন কাফনের কার্যক্রম প্রায় শেষের দিকে। আত্মীয় স্বজন প্রায় প্রতিবেশী এবং ভার্সিটির ছাত্রছাত্রীরা মিলে দাফন কাফনের কার্যক্রম শেষ করে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে মিটমিট করে চোখ খুলেছে হৃদয়। হৃদয় হঠাৎ করে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চারিদিকে মাথা তুলে দেখতে পাই তার পরিবার সহ তানিশার পরিবার সবাই আছে তার সাথে। হৃদয় হুঙ্কাতেই বলে ওঠে, তানিশা কোথায়? ওকে তোমরা কি করছো? তানিশা এখানে নেই কেন? আমি তানিশার কাছে যাব, আমাকে যেতে দাও তোমরা। হৃদয়ের পাগলাময় দেখে হসপিটালের সবাই শিহরিত হয়ে উঠেছে। কেননা তার শরীরে থাকা স্যালাইন, ইনজেকশন, ব্যান্ডেজ সব কিছু ছেড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। এক পর্যায়ে আকাশ বলে ওঠে, দেখ ভাই, তার শেষ ইচ্ছা ছিল তুই তোর মনের মতো করে একজন মেয়েকে বিয়ে করে জীবনটা নতুন করে শুরু করবি। আর তানিশা আমরা দাফন কাফন করে এসেছি। আকাশের মুখে এরকম কথা শুনে আরো বেশ উন্মাদ হয়ে ওঠে হৃদয়। হৃদয় সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পাগলের মতো ছুটতে থাকে। চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে পরিবেশটা। পিনপতন নীরবতায় একদম নিঝুম হয়ে উঠেছে। আজকে যেন আকাশের চাঁদটাও রাগ করেছে, সাথে পৃথিবীর সুন্দর আকাশের সৌন্দর্য বাড়ানোর সেই তারাগুলো। পরিবেশটা কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। এই বুঝি অযোধ্যায় আসবে শ্রাবণে বৃষ্টি নামবে, সাথে কেমন যেন পরিবেশটা বিদ্যুৎ চমকাচ্ছে।
আকাশের চাঁদটা যেন লাল আভায় ছেয়ে গেছে। হৃদয়ের পেছন পেছন তার প্রিয় আপন মানুষগুলো দৌড়াচ্ছে। হৃদয় অন্ধকার আচ্ছন্ন রাতে ছুটে চলেছে তার প্রিয়সীর কাছে। কিছুক্ষণের মধ্যেই হৃদয় গোরস্থানের মাঝে চলে আসে। পাগলের মতো তার প্রিয়সীর কবরটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখতে পায় সবে মাত্র একটা কবর দেওয়া হয়েছে। সে আর কোনো কিছু না ভেবে কবরের চারপাশ দিয়ে যে বেড়াগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে চুরে একাকার করে দিয়ে পাগলের মতো কবরের মাটি খুঁড়তে থাকে। প্রায় কবর খুঁড়ে ফেলেছে। এক পর্যায়ে কবরের ভেতর থেকে জলজ্যান্ত তার প্রিয় মানুষটির লাশটাকে বের করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। সারা মুখে কপালে চোখে একের পর এক চুমু খেতে থাকে। ভালোবাসা বুঝি এমনই হয়। সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি এমনই হয় হয়তো। হৃদয়ের পরিবার এবং তানিশার পরিবার সাথে বন্ধু বান্ধবীরাও এসে হাজির হয়। সবাই দেখে তো অবাক, কেননা কবর থেকে তানিশার লাশটাকে বের করে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদতে থাকে হৃদয়। হৃদয়ের এরকম ভয়াবহ পাগলামো দেখে পাগল পাড়া হয়ে উঠেছে তার পরিবার সহ আত্মীয় স্বজন এবং প্রিয় বন্ধু বান্ধবরা। হৃদয়ের এরকম করুণ অবস্থা দেখে সাংবাদিকরা পর্যন্ত নিউজের ভিউ অডিয়েন্স বাড়ানোর জন্য এর রাতের অন্ধকারে কবরস্থানে চলে এসেছে খবর প্রচার করতে। পুলিশ খবর পেয়ে চলে আসে সেখানে। হৃদয়কে সামলাতে পারে না কেউ। হৃদয়কে প্রায় 10 জনের মতো টেনে ধরেছে, তবু যেন তার হাত থেকে কেড়ে নিতে পারে না তানিশার মৃত লাশটিকে। অনেক কষ্ট করে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে ডান্ডা বেরি লাগিয়ে দিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে, কেননা আইনগতভাবে হৃদয় অপরাধ করেছে। কবর থেকে মৃত লাশ উপরে বের করার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। পুলিশ যেন হৃদয়ের কাছে পেরে উঠছে না। হৃদয় একের পর এক মেরে চলেছে সবাইকে। যে তার কাছে যাচ্ছে তার প্রিয়সীর হাত ধরার জন্য তাকে বেধড়কভাবে মারছে। হাতে হ্যান্ডকাপ, গলায় পায়ে মাথায় ডান্ডা বেরি, তবুও যেন থামছে না তার পাগলামি। তার এরকম পাগলামিতে পাগল পাড়া হয়ে উঠেছে সবাই। রাত 10টার খবর দেখছে সারা বিশ্ব। হৃদয়ের এরকম পাগলামি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। সারা দুনিয়াতে যেন এই একটাই খবর। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে যেন এই খবরের ভিউ বাড়ছে ইউটিউব ভিডিওতে, ইনস্টাগ্রামে, আরও বিভিন্ন অ্যাপের সাথে ফেসবুকে। ছুটে ছুটে আসছে মানুষ হৃদয় ও তানিশার ভালোবাসাকে দেখতে। পুরো কবরস্থানটা হাজার হাজার মানুষ দিয়ে ভরপুর হয়ে উঠেছে। হৃদয়কে কেউই থামাতে পারছে না। এক পর্যায়ে পুলিশরা আর না পেয়ে ঘুমের ইঞ্জেকশন এবং রাবার গুলিতে আঘাত করে হৃদয়কে, তবুও যেন হৃদয়কে থামাতে পারছে না কেউ। তারা প্রায় 50 থেকে 80টার মতো ইঞ্জেকশনের সিরিঞ্জ ফায়ার করা হয়েছিল তার শরীরে। এখনো হাতে পায়ে, বুকে, পিঠে, গলায় বিভিন্ন জায়গায় এক একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ লেগে আছে। এক পর্যায়ে হৃদয়ের শরীরে এতগুলো ঘুমের ইঞ্জেকশন পুশ করার কারণে মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ হৃদয়কে নিয়ে চলে যায় সরকারি প্রাথমিক হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য। সেখান থেকে তাকে জেলে নেওয়া হবে। অন্যদিকে সেই রাতে তানিশার লাশটাকে আবার দাফন না করে মর্গে খুব যত্নে রেখে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে রেখে দেওয়া হবে তার লাশটাকে। তারপর থেকে জেলের ভেতর আটকা আছে হৃদয়। অন্যদিকে সবুজ ভয়ে আছে হৃদয় এরকম পাগলামো দেখে, কেননা সে সবার সামনে কসম খেয়ে বলেছিল যতক্ষণ না তার খুনের প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ তার লাশ দাফন করবে না। এদিকে আবার হৃদয়ের বাবা মা এবং তার হবু শ্বশুর শাশুড়ি তাকে ছেড়ে দেওয়ার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছে। আজকে হৃদয়কে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কয়দিনে পাগল হয়ে উঠেছে হৃদয়। প্রায় 1 মাস হয়ে গেছে এই জেলে, চুলগুলো ঘাড় পর্যন্ত, দাড়ি দিয়ে মুখটা এক অদ্ভুত পাগলপাড়া হয়ে গেছে। অদ্ভুত এক ভয়ঙ্কর রূপে রূপান্তর হয়েছে হৃদয়। ভদ্র ছেলেটা যেন আজকে কেমন এক অদ্ভুত মানুষ হয়ে উঠেছে। গম্ভীরতায় ছেয়ে গেছে তার মুখ। হৃদয় কোনো কথা না বলে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয়ের বাবা মা সহ তানিশার বাবা মা বেশ চিন্তিত, কেননা হৃদয় কি না কি করে বসে। হৃদয় গাড়ি নিয়ে চলে যায় নদীর ধারে। হৃদয় জীবনে সিগারেট খায়নি, কিন্তু আজকে সে একের পর এক সিগারেট শেষ করছে নদীর ধারে বসে। পেছন থেকে তার কাঁধে একজন হাত রাখে। পেছনে তাকিয়ে দেখতে পায় হৃদয় আকাশকে। আকাশ তার পেছনে দাঁড়িয়ে আছে। আকাশ হালকা হেসে বলে ওঠে, কিরে, জেল থেকে এতদিন পর ছাড়া পেয়ে এখানে কেন? কি করছিস নিজের চেহারার? জানিস তো, ভালোবাসা জীবনে একবার হয় আর একবারও আসে। আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। তাহলে তুই এখন কি করতে চাইছিস? নতুন করে শুরু করবি নাকি পুরনো স্মৃতি নিয়ে এখনো বেঁচে থাকবি? আমার শেষ কথাটা তুই হয়তো জানিস না। ভালোবাসা যেমন জীবন দিতে পারে, তেমন ভালোবাসার জন্য জীবনও নিতে পারে। মানে কি? হৃদয় আর কোনো কথা না বলে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। আকাশ চিন্তিত হয়ে পড়ে।
দেখতে দেখতে 12টা বেজেছে। ভর দুপুরে একজন ছেলে নিজের জীবনে দৌড়াচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। তার পেছনে দৌড়াচ্ছে এক পাগল পাড়া ছেলে, যাকে দেখতে পাগলের মতো। হাতে ধারলো বিশাল রকমের একটা ছুরি নিয়ে তাড়া করছে ছেলেটিকে। ছেলেটি নিজের যান বাঁচানোর জন্য বেধড়কভাবে দৌড়াচ্ছে। তার পেছনে দৌড়াচ্ছে সেই পাগল ছেলেটি। ছেলেটি হুজুট খেয়ে পড়ে যায়। পাগল ছেলেটি তার সামনে ছুরি নিয়ে হাজির হয়। ছেলেটি আকুতি মিনতি করতে করতে বলে ওঠে, দেখ ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি ভুল করেছি। তোর ভালোবাসাকে নিজের হাতে হত্যা করেছি, সাথে তাকে আমি নৃশংসভাবে রেপ করেছি। আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। সবুজের মুখে এরকম কথা শুনে দাঁড়িয়ে থাকা ছেলেটি এক অন্যরকম ভয়ঙ্কর হাসি দেয়। ছেলেটি ছুরিটি নিয়ে তার সামনে হাসতে হাসতে থাকে। দিন দুপুর মানুষ দেখছে ছেলেটির এরকম পাগলামো, হাজার হাজার মানুষ দেখছে ছেলেটির কর্মকাণ্ড। ছেলেটি এবার হাসতে হাসতে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দিব? তুই জানিস না, তোকে দাফন না করা পর্যন্ত আমি আমার প্রিয়সীর লাশটা দাফন করব না। তোকে মরতেই হবে, জানিস তো। তুই তাকে যতটা ভয়ঙ্কর মৃত্যু দিয়েছিস, তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিব আমি তোকে। ছেলেটির মুখে এরকম কথা শুনে সবুজ পিছোতে থাকে। রাস্তার পাশে হাজার হাজার জনগণ দেখছে তাদের কাজকর্ম। দিন দুপুরে প্রকাশ্যে ছুরি নিয়ে শরীর থেকে দুহাত কেটে ফেলে হৃদয় সবুজের। সবুজ সেখানে ছটফট করতে থাকে। তারপর হৃদয় সবুজের 2 পা শরীর থেকে আলাদা করে ফেলে। সারা রাস্তা লাল রক্তে রক্তিম হয়ে উঠেছে। মানুষজন দেখে তো আত্মহারা হয়ে উঠেছে। এক একজন মানুষের শরীরে লোমগুলো খাড়া হয়ে উঠেছে। কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে, কেউ বা সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে। তারপর হৃদয় বলে ওঠে, কিরে কুত্তার বাচ্চা, তোর খুব শরীরের চাহিদা তাই না? সারা জীবনের জন্য আজকে যেটা মিটিয়ে দিব। তুই যেভাবে রেপ করেছিলি, আজকে সেভাবেই তোকে এই জঘন্য সমাগম এলাকায় ঠিক এইভাবেই তোকে হত্যা করব। সবুজ কথা বলতে পারে না, শুধু ছটফট করতে থাকে। তারপর হৃদয় 2 পায়ের মাঝ বরাবর ছুরি দিয়ে কোপ মারে। শরীরের লজ্জাস্থান ভেদ করে গিয়ে সবকিছু কেটে একাকার হয়ে যায়। সবুজ এক গগন কাঁপানো চিৎকার দেয়। তার এই চিৎকারে যেন পুরো শহর থমকে যায়। তারপর হৃদয় ছুরিটা দিয়ে জবাই করে ফেলে সবুজকে। সবুজ সেখানে ছটফট করতে করতে প্রাণ হারায়। এতেও যেন হৃদয়ের রাগ কমছে না। হৃদয় ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। সারা শরীর প্রায় টুকরো টুকরো করে ফেলেছে। এক একটা টুকরা দেখে রাস্তার কুকুরগুলো যেন ভয় পাবে। মানুষ দূরের কথা, জন্তু জানোয়ারও যেন তার লাশটাকে খেতে আসবে না। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে হৃদয় অজানা কোনো জায়গার উদ্দেশ্যে। মেয়রের ছেলেকে মেরেছে খবর পেয়ে পুলিশ সহ সাংবাদিক আরও অন্যান্য আইনজীবী সহ উপস্থিত হয় হাজারো হাজারো মানুষ। সারা বিশ্বের, সারা দুনিয়াতে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় যেন এই গরম খবর দেখা যায়। মেয়র নিজের ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েছে। লন্ডন থেকে ডিগ্রি প্রাপ্তি মেয়রের মেয়ে রওনা দিয়েছে নিজের ভাইয়ের খুনের কথা শুনে তারা নিজ শহরের উদ্দেশ্যে। মেয়র হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, সাথে পুলিশ সহ সবাই মিলে হৃদয়কে। হৃদয় শহর থেকে বেশ খানিকটা দূরে আছে পরিত্যক্ত একটা বাগান বাড়িতে। হৃদয় রাতে বেরিয়েছে, শুধু পাগলের মতো লাগছে হৃদয়কে। দাড়ি মোচ চুল দিয়ে একদম পাগলের মতো হয়ে গেছে। হৃদয় আজকে বেরিয়েছে শাওন নামের এক ছেলেকে খুন করতে। কেননা সবুজের পরে এই শাওন তানিশার শরীরে হাত দিয়েছিল, তাই তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। সবেমাত্র ক্লাব থেকে বের হলো শাওন। শাওন গাড়ি নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। গাড়ির সামনে ওভারটেক করে আসে একটি বাইক। ছেলেটি বাইক থেকে নেমে এসে কোনো কথা ছাড়াই শাওন নামের ছেলেটির হাত ও পাগুলো কেটে ফেলে। তারপর ছেলেটির লজ্জার স্থান থেকে শুরু করে মাথা পর্যন্ত 2 খণ্ড করে সেখান থেকে চলে যায় হৃদয়। হ্যাঁ, আর কেউ নয়, সেটা হচ্ছে হৃদয়। হৃদয় একে একে সবাইকে মেরে তার ভালোবাসার প্রতিশোধ নেবে সবার কাছ থেকে। অন্যদিকে মেয়রের মেয়ে শহরে এসে নিজের যোগ্যতা ও ডিগ্রিতে এই শহরের পোস্টিং নিয়েছে এসআই পদে, নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে বলে। পাগলের মতো সকলে মিলে হৃদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন বেশ চিন্তায় আছে। কোথা থেকে কি হয়ে গেল কেউ কোনো কিছু বুঝতে পারে না। তবে হৃদয়ের মা অতটাও চিন্তিত নয়, কেননা তার ছেলেকে পুলিশ আটকে রাখতে পারবে না। তার স্বামী একজন আইনজীবী, সাথে বিরাট মাপের ব্যবসায়ী। উপর থেকে নিচ পর্যন্ত সবাই তাদের চেনে। মেয়রের থেকেও হৃদয়ের পাওয়ার বেশি। হৃদয় চলে আসে গোডাউনের সামনে। গোডাউনের ভিতরে 3 জনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে গিয়ে ইলেকট্রিক সরঞ্জাম সহ আরও বিভিন্ন প্রকার সরঞ্জাম রাখে। 3 জনের শরীরে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। শরীরের বিভিন্ন জায়গায় চামড়াগুলো পুড়ে গেছে। তাদের 3 জনের আবার
একরকম ভয়ঙ্কর মৃত্যু ফেসবুক সহ ইউটিউবে লাইভ করে দেখাচ্ছে হৃদয়। মন দিয়ে ভিডিওটা দেখছে আশা। হৃদয় একটা ধারালো কাঁচি বের করে তাদের হাতে বেশ কয়েকটা আঙ্গুল কেটে ফেলে। তারপর তাদের শরীরে ইনজেকশন পুশ করার কিছু মুহূর্ত পরে তার নিজেরাই নিজেদের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে নিজেরাই খাচ্ছে। এটা দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। ভিডিওটা শুধু শেয়ার আর ভিউ দিয়ে ভরিয়ে গেছে পুরো ফেসবুক ইউটিউবে। তাদের শরীরে এক ইলেকট্রিক্যাল শক দেওয়ার কারণে পুরো শরীর পুড়ে ছাই, শুধু তাদের কঙ্কালগুলো সেই গোডানে পড়ে থাকবে। তারপর বেরিয়ে পড়ে আশা ওই ভিডিওটা দেখে বলে ওঠে, গাড়ি রেডি কর, আজকেও শেষ খেলা। হৃদয়কে ধরার দায়িত্ব আমার। অনেক হাসি খুশি, অনেক মজা নিয়ে বেরিয়েছে সে। খুনের সংখ্যায় খুন করেছে সে অসংখ্য। এই আশাকে তা সে জানে না। তাকে আমার লকআপে ভরে বুঝিয়ে দেব এই আশাকে। আশা বুঝে গিয়েছিল যে হৃদয়কে ধরার খুবই সহজ, কেননা হৃদয় যেটা করবে এখন সেটা আশা বুঝে গেছে। অন্যদিকে হৃদয় এসেছে সেই মর্গে, যেখানে রাখা হয়েছে তার ভালোবাসার প্রিয় মানুষটি লাশটিকে। পুরো মৃতদেহের কারখানা ফাঁকা। হৃদয় মৃত মানুষের মর্গের দরজা ভেঙে ভিতর প্রবেশ করে। তারপর এক একটা লাশের বাক্স খুলে দেখতে থাকে। তার প্রাণপ্রিয় ভোমরা, তার প্রিয়সী তানিশার লাশটা কোথায় রাখা আছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পেয়ে যায় হৃদয়। তারপর সেখান থেকে তানিশার লাশটাকে বের করে নিজের কোলে করে নিয়ে আসে বাইরে, তারপর গাড়ির ভেতরে রাখে। এটা দেখে কেউ হেসে ওঠে। সে বুঝে গিয়েছিল হৃদয়কে সে এখানেই পাবে। সে এক অন্যরকম হাসি দিয়ে বেরিয়ে পড়ে তার আরেক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয় গাড়ি নিয়ে রওনা দিয়েছে তার সেই নিজ গন্তব্যের উদ্দেশ্যে, যেখান থেকে তানিশার লাশটাকে বের করেছিল, আবার সেই জায়গায় রাখার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার মধ্যেই গোরস্থানে এসে পৌঁছায় হৃদয় সহ আরও কোনো এক অজানা আগন্তুক। হৃদয় গাড়ি থেকে বাইরে বের হয়। তানিশার লাশটাকে বের করে অনেকক্ষণ জড়িয়ে ধরে কান্না করে আর বলে ওঠে, তানিশা, তোমার খুনের একটা খুনিকে তোমার সঙ্গী হয়ে পাঠিয়েছি সেই উপরওয়ালার কাছে। তোমার খুনের প্রতিশোধ নিলাম আমি আমার এই জন্মে। পরের জন্মে খুনের প্রতিশোধ না হয় তুমি সেখান থেকে নিয়ে উপরওয়ালার কাছ থেকে। কথাটা বলে অনেকক্ষণ ধরে কান্না করে হৃদয়। গোরস্থানের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে হাজার হাজার পুলিশ অফিসার। হ্যাঁ, আপনারা বুঝতে পারেননি জানি। আসলে এই এসআই আশা তারপর পুলিশ বাহিনীকে নিয়ে পুরো কবরস্থানটা ঘেরাও করে ফেলেছে। সে জানতো যে হৃদয় যেহেতু সবাইকে মেরে ফেলেছে, নিশ্চয়ই এখন সে তানিশার লাশটাকে দাফন করার জন্য এই জায়গায় আসবে। তাই তো সে পরিকল্পনা করে সেই লাশখানার মর্গ থেকে শুরু করে এই পর্যন্ত হৃদয়কে ফলো করতে করতে এসেছে। আজকে হৃদয়কে হাতে নাতে ধরবে বলে আশা সবাইকে ফোন করে জানিয়েছে। পুলিশ সহ প্রশাসন, সাংবাদিক, পেজ, মিডিয়া, হৃদয়ের বাবা মা সবাই এসেছে। হৃদয় তানিশার লাশটাকে কবরে রাখে, তারপর খুব যত্ন সহকারে তানিশার লাশটাকে দাফন করে। তারপর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে তানিশার জন্য। অনেক খুন হয়ে যায় হৃদয়ের হাতে। কোনো হেলদোল নেই যে তার আশপাশে কে আছে বা কি হচ্ছে। সে শুধু নিজের চিন্তায় মগ্ন হয়ে আছে। অনেক সময় পরে সে উপস্থিত কারোর কোনো কিছু অনুভব করতে পারে। পেছন ঘুরে তাকাতে এসে আবার কেননা তার পিছনে বন্দুক তাক করে আছে এক অপসরী রূপবতী মায়াবতী, এক ডাগর ডাগর হরি চোখে মায়াবী পরী। হৃদয় কোনো কিছু বুঝে ওঠার আগেই হৃদয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় সেই পরীটির মায়াভরা চোখের দিকে হৃদয় তাকিয়ে আছে। হৃদয়ের বাবা মা উপস্থিত হয়েছে, সাথে তার বন্ধু বান্ধবীরা। হৃদয় এর খবর একে একে সাংবাদিকরা প্রচার করেছে সারা বিশ্বে। এখন অন্যরকম হাসি দিয়ে এবার এসআই আশা বলে ওঠে, কি রে জানোয়ার, তুই কি ভেবেছিলি এতগুলা মার্ডার করেছিস আর এই আশার হাত থেকে বেঁচে যাবি? তোর প্ল্যান আমি আগে থেকেই জেনে ফেলেছিলাম, অর্থাৎ ভেবে নিয়েছিলাম তোর নেক্সট কাজটা কি। তাই তোকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসি, আর এখানে তোকে ধরে ফেললাম। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নে। হৃদয়, তুই এতগুলো খুন না করলেও পারতি বাবা। যেহেতু করেই ফেলেছিস সেই ক্ষেত্রে তুই চিন্তা করিস না, তোকে কয়েকদিনের মধ্যে আমরা বাড়িতে নিয়ে আসবো। ভালো থাকিস বাবা। এই বলে বেরিয়ে পড়ে হৃদয়ের বাবা মা ও হবু শ্বশুর শাশুড়ি। পুরো গোরস্থানটা একজন সাংবাদিক, প্রেস রিপোর্টার এবং অন্যান্য ইউটিউবাররা, ফেসবুকরা একের পর এক পুরো গোরস্থানটা সাথে তানিশার কবর সহ তাদের হিস্ট্রিটা দেখাতে থাকে সারা বিশ্বের সামনে। এক রাতেই হিরো থেকে সুপার হিরো হয়ে যায় হৃদয়। সারা বিশ্বে কম বেশি হৃদয়কে চিনে। হৃদয়কে যে রাস্তা দিয়ে থানায় নিয়ে যাচ্ছে, সেই রাস্তায় মানুষের ভিড়ের কারণে গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে যেতেই হিমশিম খাচ্ছে আশা।
অনেক কষ্ট করে মানুষের ভিড় সরিয়ে গাড়ি নিয়ে থানায় এসে পৌঁছে আশাদের। তারপর হৃদয়কে থানার ভিতর ঢুকিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। হৃদয়ের সামনে রাখা হয় গরম টকবগে ফুটন্ত পানি, সাথে রাখা হয়েছে আরও রিমান্ডে নেওয়ার জন্য অনেক প্রকার সরঞ্জাম, যেগুলো আইনি কাজে ব্যবহার করা হয়। হৃদয় কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে বসে আছে। পেছন থেকে একজন কনস্টেবল চেয়ার এনে দেয় আশাকে। আশা চেয়ারে বসে, তারপর আশা পায়ের উপর পা দিয়ে একটা লাঠি নিয়ে কয়েকটা বাড়ি মারে হৃদয়ের পায়ের নখের উপরে। নখগুলো ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তবুও হৃদয় কোনো কথা বলে না। এটা দেখে আশা হাসিতেই বলে ওঠে, কিরে, নিজেকে মাস্তান মনে করেছিস? তোর ব্যাপারে অনেক কথাই শুনেছিলাম, তুই নাকি ভদ্র ছেলে, কিন্তু এখানে এসে দেখলাম তুই শুধু ভদ্র না রে, সাথে অভদ্র হয়ে উঠেছিস, আর সাথে মাস্তান, তার উপরে আর খুনি, আর ওপরেও তুই এখনো আসামি। আর আসামিদের কি হয় জানিস তো সেটা ভালো করে, কি শাস্তি? কি বললো? আমি খুনি, আমি অভদ্র, মাস্তান, আমি আসামি কোনোটাই আমি নয় রেসিপি। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। দ্রুত আমাকে ট্রান্সফার করার ব্যবস্থা কর, কারণ আমাকে এখান থেকে বাড়ি ফিরতে হবে প্রতিশোধ খেলাটা শেষ করে। এখন বাস্তব জীবনে ফিরতে হবে আমাকে। হৃদয়ের মুখে এরকম কথা শুনে এবার যেন আশা রেগে একাকার। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য গরম পানিগুলো কিছুটা ছেটা দেয় তার ফাটানো নখের উপরে। সাথে সাথে যেন এক জ্বলন্ত আগুনে জীবন্ত মানুষকে যেভাবে ফেলে দিলে চিৎকার করে, তার থেকেও যেন ভয়ঙ্করভাবে চিৎকার দেয় হৃদয়। এবার আশা হাসি দিয়ে বলে ওঠে, তুই তো হয়তো বেরিয়ে যেতে পারিস, তবে বেরিয়ে যাওয়ার আগে তোর এমন অবস্থা করব যে তুই নিজেই অবস্থা দেখে নিজেই ভয় পাবি, না পারবি সহ্য করতে, আর না পারবি কাউকে দেখাতে। তুই আমার ভাইকে মেরেছিস, ওকে নৃশংসভাবে হত্যা করেছিস, যেটা আমার চোখে ভাসে। কি কারণে মেরেছিস? তোর প্রেমিকাকে হত্যা করেছে বলে? দেখ তাহলে তোর কি অবস্থা করি। হৃদয় কোনো কথা বলে না। হৃদয় চুপটি করে বসে থাকে চেয়ারে। কনস্টেবলগুলো এসে উল্টো করে ঝুলিয়ে দেয় হৃদয়কে। হৃদয়ের শরীরে কোনো কাপড় নেই, খালি গায়ে রাখা হয়েছে হৃদয়ের পরনে ছোট্ট একটি প্যান্ট। রাত 2টা বা 3টা বাজবে, পুরো থানা নিস্তব্ধ। পোকামাকড়, পশু পাখি, এমনকি বাতাসেরও যেন কোনো সারা শব্দ সুরাহা পাওয়া যায় না। সেই সময় ইন্সপেক্টর আশা, পরনে সাদা পাতলা রঙের একটি টি শার্ট, শার্টের ভিতরে কি যেন পরেছে, সাথে জিন্স প্যান্ট, লকআপের ভিতর এসে কয়েকটা বাড়ি মারে হৃদয়ের পেছনে। এক পর্যায়ে হৃদয়কে মারতে মারতে প্রায় শরীরটা ফাটিয়ে ফেলেছে। ক্লান্ত হয়ে গেছে এসে আশা, তবুও যেন চিৎকার করছে না হৃদয়। এটা দেখে আশা বলে ওঠে, তুই একটা মাল বটে, প্রেমিকার জন্য এত মার খেলি, তবু একটা শব্দ করলি না। বল, আমার ভাইকে সহ আরো অন্যান্য ছেলেদের কেন মেরেছিস? তুই কি কারণে মেরেছিস? হৃদয়কে এত মারার কারণে ঘেমে একাকার আশার শরীরের সাদা রঙের টি শার্টটা ঘামের সাথে লেপ্টে আছে। শরীরের বুক থেকে নাভি পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে হৃদয় একবার মুচকি হাসি দেয়। মুচকি হাসি দিয়ে হৃদয় এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, SI আশা, জানো কি, বুক থেকে নাভি পর্যন্ত ভালোই দেখতে তোকে, সব দিক থেকে পারফেক্ট আছো, দেখতেও বেশ সুন্দর লাগছে। কথাটা বলে হৃদয় একটা হাসি দেয় আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকে আশার দিকে। আশা এটা দেখে ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে হৃদয়ের মুখ পুরো আশার বুকের উপর আসে। সেদিকে খেয়ালই নেই আশার। হৃদয় এবার বুকের উপর ফু দিয়ে বলে ওঠে, তোমার বুকের সুগন্ধটা না অনেক সুন্দর। তুমি জানতে চেয়েছিলে না তোমার ভাই সহ সবাইকে কেন মেরেছি? সেটা মুখে না বলে যদি প্র্যাকটিক্যাল করে দেখাই কোনো সমস্যা? মানে? আগে আমার হাত পাগুলো খুলে দিন, বুঝিয়ে দিচ্ছি। তারপর আশা হৃদয়ের হাত পাগুলো খুলে দেয়। সাথে সাথে হৃদয়ে এক অন্যরকম হাসি দিয়ে এক পা দুপা করে আশার দিকে এগিয়ে আসে। আশা কিছু বুঝে ওঠার আগেই আশার শরীর থেকে সাদা রঙের টি শার্টটা খুলে ফেলে, তারপর জড়িয়ে ধরে, তারপর পিঠের উপর স্লাইড করতে থাকে আশার। হঠাৎ এমন হওয়াতে আশা কেঁপে ওঠে। পুরো থানা ফাঁকা, সবাই ঘুমের ঘরে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। হৃদয় আশাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখানেই আশাকে নিয়ে প্র্যাকটিক্যালি বোঝাতে থাকে যে তার ভাইকে কেন হত্যা করেছিল। অর্থাৎ হৃদয় ধীরে ধীরে আশার বুকের উপর থেকে নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে হৃদয় আশাকে রাস্তার কুকুরদের মতো ভক্ষণ করতে থাকে। আশা ক্লান্ত থাকায় হাজার চেষ্টা করেও পেরে উঠছে না হৃদয়ের সাথে। হৃদয় নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য সম্পূর্ণ রাগ আশাকে দিয়ে পূরণ করে। আর এক পর্যায়ে আশা ক্লান্ত হয়ে সেখানেই পড়ে থাকে। হৃদয় তার উপরে শুয়ে পড়ে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। হৃদয় এবার বলে ওঠে হাসি দিয়ে, তোকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম কেন জানিস?
10টা মার্ডার করলে ওর একই শাস্তি, আর তোকে ধর্ষণ করলেও এই একই শাস্তি। তাই তোকে প্র্যাকটিক্যাল বোঝালাম যে তোর ভাইকে কেন হত্যা করেছি। তুই আমাকে বলেছিলি না আমি নিজের অবস্থা দেখে নিজেই ভয় পাবো? তুই এখন নিজেকে আয়নায় নিয়ে যেতেও ভয় পাবি। এরপর হৃদয় আশার সামনেই তার পাশে পড়ে থাকা প্যান্টের কাপড়গুলো পরে নেয়। আশার শরীরে কোনো কাপড় নেই। এটা দেখে হৃদয় পা থেকে বুক পর্যন্ত এটা দেখে হাসি দেয়। তারপর পা থেকে হাত পর্যন্ত হাত দিয়ে স্লাইড করে বলে ওঠে, এখন তোর বাপসহ কি শাস্তি দিবি দিস আমাকে। যেটার জন্য বাঁচতে চেয়েছিলাম সেই তো আর এই পৃথিবীতে নেই। আশা কোনো কথা বলে না, লজ্জায় নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। সেখান থেকে বেরিয়ে পড়ে। আশা জানতে চায়, কেসটা নিয়ে ঘাটাঘাটি করে। অনেক কিছু করার পর সে বুঝতে পারে এসব তার বাবা ও ভাইয়ের জন্যই হয়েছে। তার ভাইয়ের দোষ ছিল। এখানে তার ভাই যদি এসব না করতো তাহলে তাকে বা তার পরিবারকে মরতে বা এভাবে কষ্ট পেতে হতো না। আজকে হৃদয়কে কোর্টে নেওয়া হবে। গাড়িতে তোলা হয়েছে হৃদয়কে। হৃদয়কে দেখার জন্য অসংখ্য মানুষ রাস্তায় লাইনে সারি সারি বেরিয়েছে। কোর্টে তোলার পর একে একে সব সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়। আসামি পক্ষের উকিল এবং বাদী পক্ষের উকিলের হাড্ডাহাড্ডির যুদ্ধে বিজয় হয় হৃদয়রা। হৃদয়ের পক্ষে সকল প্রমাণ ও সাক্ষী থাকার কারণে নিজেকে 3 লক্ষ টাকা জরিমানা করে বেকসুর খালাস করা হয়। কেননা এসব কিছুর জন্য মেয়ের এবং মেয়ের ছেলে দায়ী। দেশের এরকম পরিস্থিতি এবং দুজনের জীবন নষ্ট হওয়ার কারণে শুধুমাত্র সবুজকে দায়ী করা হয়। যেহেতু সবুজ বেঁচে নেই, সেক্ষেত্রে হৃদয়কে সারা জীবনের জন্য মুক্তি দেওয়া হয়। পাগলপাড়া ছেলেটি বাইরে বের হয়ে আকাশটাকে সর্বপ্রথম নিয়ে যায় সেলুনে। সেখানে গিয়ে নিয়ে ভালো করে তার মুখটাকে ফ্রেশ করিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। মন ভরে দেখছে লাইলি বেগম তার ছেলেকে। একে একে সবাই কুশল বিনিময় করে হৃদয়ের সাথে। হৃদয়ের চোখে বারবার এই বাড়িতে তানিশার স্মৃতিগুলো ভেসে ওঠে। হৃদয় ঠিক করেছে এই দেশ ছেড়ে সে চলে যাবে। সে কিছু রেডি করতে বলে আকাশকে। ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে। হৃদয় নিজের রুমে বসে আছে। লাইলি বেগম এসে বলে ওঠে, তোর সাথে আমার কিছু কথা ছিল বাবা। দেখ, মানুষ তো আর সারা জীবন স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে না। তাই আমি ঠিক করেছি আমার পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে দিব। থানায় তোকে অনেক অত্যাচার করেছে তারা, তাই না রে বাবা? হৃদয় সহজ সরল সাদা একজন ছেলে। খুব সহজে মানুষকে বিশ্বাস করে। কোনো কথা তার পেটের মধ্যে থাকে না। তাই এবার থানার ভেতরে কি কি হয়েছিল সেটা মনে পড়তে হাসি দিয়ে বলে ওঠে, শোনো তাহলে কি হয়েছে থানার ভিতরে। তারপর থানার ভেতরে কি হয়েছে এক এক করে সবটাই বলে লাইলি বেগমকে। লাইলি বেগম সবটা শুনে কোনো কথা না বলে বেরিয়ে যায় রুম থেকে। লাইলি বেগম ঠিক করে নিয়েছে তাকে কি করতে হবে এখন থেকে। অন্যদিকে আশার শরীর বেশ খারাপ করছে। কয়েকদিন ধরে সে বুঝতে পারছে না তার কি হয়েছে। খেতে গেলে বমি বমি ভাব লাগে, ঘুমোতে গেলে ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। খাবার টেবিলে বসে আছে আশার মা এবং আশার বাবা মেহর সাহেব। তখনই আশা দৌড়ে ওয়াশরুমে চলে যায় বমি করতে। এটা দেখে আশার মা কাছে গিয়ে বলে ওঠে, কিরে মা, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? এরকম করছিস কেন? তোকে কয়দিন ধরে দেখছি, কিন্তু তুই কোনো কিছু বলছিস না কেন? কোনো কিছু হয়ে থাকলে আমাদের বললে থাক। তোর ভাইয়াকে হারিয়েছি, তোর ভাইয়ার ভুলের কারণে তুইও কি চাস আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে? তোর এই ভুলের কারণে? আশা কোনো কথা না বলে চুপটি করে আছে আশা। অবশেষে আশা থানা সেই সকল ঘটনা খুলে বলে তার মাকে। তার মা সবটা শুনে কি বলবে ভেবে পায় না। অবশেষে তার বাবাকে জানায়। মেয়র সাহেব বলে ওঠে, যা হওয়ার হয়ে গেছে। এখন এই ছেলেটির সাথে তোমাকে বিয়ে দিয়ে এই পাপের ফলটাকে হালাল ফলে বীজ রোপণ করতে হবে। এই বলে আশার বাবা মা আশার হাত ধরে রওনা দিবে হৃদয়ের বাসার উদ্দেশ্যে। যখনই গেটের সামনে যাবে তখনই গেটের কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সামনে তাকে দেখে তো অবাক, কেননা সামনে দাঁড়িয়ে আছে হৃদয়ের মা আর বাবা। আশার বাবা মা বলে ওঠার আগেই বলে ওঠে লাইলি বেগম, ভিতরে কথা বলতে পারি? কোথাও যাচ্ছেন নাকি? তারপর আশার মা তাদের ভেতরে নিয়ে আসে এবং লাইলি বেগম সোফাতে বসে পড়ে। তারপর থানার সকল ঘটনা খুলে বলে। তারপর দুই পরিবারের মতামত নিয়ে তাদের বিয়ে ঠিক করা হয়। হৃদয় কোনো কিছু বলে না। তার মায়ের কারণে সে বিয়ে করেছে, আর আশা তার ভবিষ্যতের কথা ভেবে বিয়ে করেছে। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ হয়। ধুমধাম করে বিয়েটা শেষ হয়। বিয়ের খবরটাও ছড়িয়ে গেছে ইউটিউবে, খবরের কাগজে, পেপারে, এমনকি জনপ্রিয় ফেসবুকে। আর টাইটেল দেওয়া হয়েছে
প্রেমিকা খুনের প্রতিশোধ নিয়ে মেয়রের ছেলেকে হত্যা, আর হত্যার পরে মেয়রের মেয়েকে আবার বিয়ে, অর্থাৎ হত্যার পরে তার বোনকে বিয়ে। হৃদয় বাইরে দাঁড়িয়ে আছে, আকাশ পেছন থেকে বলে ওঠে, যারে তোর জন্য ভাবি অপেক্ষা করছে, যেটা হয়েছে সেটা ভুলে যা। আমি তোকে বলি কি, অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে জীবনকে ভবিষ্যতের জন্য, আবার না হয় জীবনটাকে নতুন করে গুছিয়ে নেয়। হৃদয়কে ভেতর ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে দরজা আটকে হৃদয় কোনো কথা বলে না, চুপচাপ খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। হৃদয় তাকিয়ে দেখে সাধারণ গেঞ্জি প্যান্ট আর টি শার্ট পরে সবে মাত্র বিয়ে করা তার বউ খাটের উপর সে শুয়ে পড়ে। মেয়েটা দেখতে বেশ ভালো, মায়েরই চোখে। এই প্রথম তাকালো হৃদয় মধুর চোখে। দুজন দুদিক দিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের আধারে গভীর ঘুমে একে অন্যকে জড়িয়ে ধরে, মধুর ঘুমে ঘুম দিচ্ছে। সকালে দুজনে একসাথে ঘুম থেকে উঠে দেখে তো অবাক, দুজন দুজনকে ছেড়ে দিয়ে বলে, আশা বলে, পুরুষের মতো স্বামীর অধিকার আদায় করতে চাইছো? একজন ভালো স্বামী আর একজন ভালো বাবা হয়ে দেখাও, তারপর না হয় সবটা উজাড় করে দিব তোমার কাছে। ও হ্যালো, রাতে আমি একাই না, শুধু তুমিও আমাকে জড়িয়ে ধরেছ। আর আমিও বলতে পারিনি শুধু স্ত্রী হতে হবে না, স্বামীর অধিকার পেতে হলে না স্বামীর ভালোবাসা অর্জন করতে হবে। এভাবে ঝগড়ার মধ্যে দিয়ে তাদের ধীরে ধীরে ভালোবাসা বাড়তে থাকে, কিন্তু কেউ প্রকাশ করে না। দেখতে দেখতে 5 মাস হয়েছে, আশার পেটটাও ইয়া বড় হয়েছে। হৃদয় ধীরে ধীরে পুরনোকে ভুলে গিয়ে নতুনকে ভালোবাসতে শুরু করেছে। কেয়ার ও যত্ন নিতে শুরু করেছে আশাও তার বেবির। আশাও তাকে ভালোবাসে। একদিন আশা বাথরুমে পড়ে যায়, তেমন কোনো ক্ষতি না হলেও ভয়ের অনেকটাই ব্যাপার আছে। মায়ের বকাঝোকা শুনে এখন থেকে আরও কেয়ার নেওয়া শুরু করেছে। হৃদয় আশাকে নিজের হাতে খাইয়ে দেয়, চুল আঁচিয়ে দেয়, এমনকি বাথরুমে নিজের হাতে গোসল করিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়। অনেকটাই ভালোবেসে ফেলে তাকে। কিন্তু তানিশার জায়গাটা আজও কাউকে দিতে পারেনি সে। আশা আশার জায়গাটা তৈরি করে নিয়েছে। ডেলিভারির সময় হয়ে গেছে। হসপিটালের বেডে ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে আশা। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। ডাক্তার এসে বলে তার যমজ 2 সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। দুজনকে কোলে নিয়ে আশার সামনে যায়, তারপর তাদের দুজনকে শুয়ে দিয়ে বলে ওঠে হৃদয়, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমি হয়ে দেখাবো একজন ভালো বাবা আর একজন স্বামী। কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না তোমাদের। তোমাকে নিয়ে নতুন করে শুরু করব এই শেষের জীবনটা, সবটা উজাড় করে দিব তোমার ভালোবাসায়। আমরা তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই জীবনটা যতদিন আছে তোমায় ভালোবাসা পেয়ে ও নিয়ে কাটিয়ে দিব মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন না মৃত্যু আসছে ততদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের সন্তানকে কোলে নিয়ে ফ্যামিলি ফটো তুলে এবং সুখে সংসার করতে থাকে। দুষ্টু মিষ্টি ভালোবাসে তাদের পরিবারটা ভরে ওঠে। সুখে থাকুক এরকম ভালোবাসা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামতটা জানাবেন। আর যারা রানার আইডি চ্যানেলে নতুন তারা রানার আইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।